ক্লাস 9-এর সাথে ফুটবল খেলায় দীপু খেলতে পারল না। খেলার দিনে মাঠের পাশে বসে সে গলা ফাটিয়ে চেঁচিয়ে গেল অন্যদের সাথে। যদিও তাতে কোনো লাভ হলো না, ওরা হেরে গেল। তারিক খুব খেটে খেলছিল। দুবার সে গোল বাঁচাবার জন্য এমন ঝুঁকি নিয়েছিল যে আরেকটু হলে পা ভেঙে যেতে পারত। দীপু খেলতে পারলে হয়তো খেলা আরেকটু ভালো হতো, কিন্তু ওরা হেরে যেত ঠিকই। ক্লাস 9-এর সবাই খুব ভালো খেলে। খেলা দেখে বাসায় ফিরে আসার সময় রাস্তার মোড়ে তারিককে দেখতে পেল দীপু। কাদামাখা কাপড় জামা পরে বাসায় যাচ্ছিল। দীপুকে দেখে একটু অপরাধীর মতো হাসল তারিক। দীপু না দেখার ভান করে এগিয়ে যেতে লাগলো। খেলার পর তারিকের ওপর থেকে রাগটা অনেক কমে গেছে, কিন্তু মার খাওয়ার ঘটনাটা এখনো ভোলেনি। মাথায় তখনও তার ব্যান্ডেজ। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই শাওন। আজকে আপনাদের পড়ে শোনাব মোহাম্মদ জাফর ইকবালের লেখা বিখ্যাত উপন্যাস দীপু নাম্বার 2। যারা এখনও অডিও বুক বাই শাওন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি মোহাম্মদ জাফর ইকবালের লেখা দীপু নাম্বার 2। আজকে শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। ক্লাসের সামনে দাঁড়িয়ে দীপুর হঠাৎ খুব খারাপ লাগলো। প্রতি বছর ওর নতুন জায়গায় নতুন স্কুলে গিয়ে নতুন ক্লাসে ঢুকতে হয়। মোটামুটি ভালো ছাত্র সে, ফার্স্ট না হলেও পরীক্ষায় সেকেন্ড থার্ড হয় সহজেই। অথচ বরাবর ওর রোল নাম্বার হয় 47, না হয় 58। নতুন স্কুলে গেলে রোল নাম্বার তো পেছনে হবেই। রোল নাম্বারের জন্য ওর তেমন দুঃখ নেই, কিন্তু নিজের স্কুলে নিজের বন্ধুবান্ধবদের ছেড়ে নতুন জায়গায় অপরিচিত ছেলেদের মাঝে হাজির হতে ওর খুব বিচ্ছিরি লাগে। অথচ দীপুর প্রতি বছরই তা করতে হয়। ওর আব্বা শুধুমাত্র ওর জন্যেই নাকি 1 বছর অপেক্ষা করেন, না হয় কোথাও নাকি তার 3 মাসের বেশি থাকতে ভালো লাগে না। পৃথিবীর সব কয়টা আব্বা একরকম, অথচ ওর আব্বা যে কেমন করে সম্পূর্ণ অন্যরকম হয়ে গেলেন দীপু এখনও বুঝে উঠতে পারে না। ক্লাসটা বড়। দরজায় দাঁড়িয়ে সে দেখতে পায় হাজার হাজার মাথা কুচকুচে কালো চুলের নিচে চকচকে চোখ ওর দিকে তাকিয়ে আছে। দীপু লক্ষ্য করে দেখেছে প্রথম দিন ওর বরাবরই মনে হয় ক্লাসে হাজার হাজার ছেলে, পরে কেমন করে জানি কমে আসে। ক্লাস টিচারকে দেখে ওর ভয় হলো। বদরাগী চেহারা। আসতে বলল, আসতে পারি? চোখ না তুলে বদরাগী ক্লাস টিচার ভারী গলায় বললেন, না। সারা ক্লাস হো হো করে হেসে উঠল, আর দীপু থতমত খেয়ে দুর্বল গলায় বলল, তাহলে কি পরে আসবো? না, তোকে আর আসতেই হবে না। সারা ক্লাস আবার উচ্চস্বরে হেসে ওঠে। দীপু লক্ষ্য করল বদরাগী স্যারটির চোখেও কেমন হাসি ফুটে উঠেছে। সাথে সাথে হঠাৎ করে দীপু বুঝতে পারল স্যার ওর সাথে মজা করছেন। যে স্যার প্রথম দিনেই কারোর সাথে মজা করতে পারেন, তিনি আর যাই হোক বদরাগী হতে পারেন না। দীপুর বুকে সাহস ফিরে আসে সাথে সাথে। সে একটু হেসে বলল, কিন্তু স্যার আমাকে আসতেই হবে। আসতেই হবে? স্যার খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বললেন, তাহলে আয়। দীপু ভেতরে ঢুকল। স্যার কড়া চোখে ওর দিকে তাকালেন, তারপর জিজ্ঞেস করলেন, এবারে বল, কেন তোকে আসতেই হবে? আমি এই ক্লাসে ভর্তি হয়েছি। গুল মারছিস? না স্যার, সত্যি ভর্তি হয়েছি। সত্যি? সত্যি। ও। স্যার হতাশ হবার ভান করে বললেন, তাহলে তো ওকে আসতে দিতেই হয়। কি বলিস তোরা? পুরো ক্লাস মাথা নেড়ে সায় দিল। আর হঠাৎ করে দীপুর পুরো ক্লাস আর এই বদরাকে চেহারার মজার স্যার সবাইকে ভালো লেগে গেল। মাঝে মাঝে ওর এরকম হয়, হঠাৎ কাউকে ভালো লেগে যায়, কিন্তু পুরো ক্লাসকে একসাথে ভালো লেগে যাওয়া এই প্রথম। এই স্কুলের নিয়মকানুন খুব কড়া, জানিস তো? দীপু মাথা নেড়ে বলল, সে জানি, যদিও ওর বিশ্বাস হচ্ছিল না। স্যার মুখ গম্ভীর করে বললেন, নতুন কেউ আসার পর তাকে একটা লেকচার দিতে হয়। দীপু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কোথায়? এইখানে, ক্লাসের সামনে। তোকেও দিতে হবে। দীপু মুখ কাচুমাচু করে বলল, আমি লেকচার দিতে পারি না স্যার, কোনোদিন দেইনি।
সে আমি জানি না, তোকে দিতেই হবে। ঘড়ি ধরে 5 মিনিট। স্যার হাত থেকে ঘড়ি খুলে চোখের সামনে ধরে বললেন, শুরু কর। দীপুর মুখ শুকিয়ে গেল। শুকনো গলায় ঢোক গিলে আরেকবার স্যারের দিকে তাকিয়ে বলল, সত্যি স্যার, আমি এতজনের সামনে লেকচার দিতে পারবো না। 10 সেকেন্ড পার হয়ে গেছে, বল, তাড়াতাড়ি বল। কি বলবো স্যার? এই তুই কি করিস, কি করতে ভালোবাসিস, কি খাস, কি পড়িস, এই সব বলবি। নে, শুরু কর। দীপু আরেকবার চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে বলল, সত্যি বলছি স্যার, আমি পারবো না। ঠিক আছে, যদি না পারিস সেখানে দাঁড়িয়ে থাক 5 মিনিট। তোরা সবাই চোখ বড় বড় করে ওর মুখের দিকে তাকিয়ে থাক। বোঝাই যাচ্ছে ছেলেগুলো এই স্যারের খুব বাধ্য। আদেশ পাওয়া মাত্র সবাই চুপচাপ চোখ বড় করে ওর দিকে তাকিয়ে থাকলো। দীপু যেদিকে তাকায় সেদিকে দেখতে পায় একজোড়া চোখ ডাব ডাব করে ওর দিকে তাকিয়ে আছে। 5 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকতে হবে ভেবে ভয় ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। দুর্বল গলায় বলল, ঠিক আছে স্যার, আমি বলছি। সে গলা খাকারি দিয়ে শুরু করলো, আমার নাম মোহাম্মদ আমিনুল আলম, আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়িস সে তো সবাই জানে, না হয় এই ক্লাসে আসবি কেন? যেসব কেউ জানে না সেসব বল। আমি এর আগে ক্লাস 7-এ ছিলাম বগুড়া জিলা স্কুলে, ক্লাস 6-এ ছিলাম চিটাগাং কলেজিয়েট স্কুলে, ক্লাস 5-এ থাকতে পড়তাম বান্দরবান হাই স্কুল, ক্লাস 4-এ পচাগড় প্রাইমারি স্কুলে, ক্লাস 3-তে কিশোরী মোহন পাঠশালা সিলেটে, আর তার আগে ক্লাস 2-তে ছিলাম। দীপু মাথা চুলকাতে থাকে মনে করার জন্যে। মনে করতে না পেরে বলল, আর রাঙামাটিতে। স্কুলটার নাম মনে নেই। ক্লাস 1-এ ছিলাম শেখ ঘাট জুনিয়র স্কুলে। সবাই হা করে ওর দিকে তাকিয়ে রইল। স্যারও একটু অবাক হয়ে বললেন, তুই কি বছর বছর স্কুল বদলাস নাকি? আমার বদলাতে ভালো লাগে না, কিন্তু আমার আব্বা প্রত্যেক বছর নতুন জায়গায় যান, তাই আমারও যেতে হয়। স্যার আবার গম্ভীর হয়ে বললেন, লেকচার শেষ কর, মাত্র 1 মিনিট হয়েছে। মাত্র 1 মিনিট? দীপুর গলা আবার শুকিয়ে যায়। করুণ মুখে সে স্যারের দিকে তাকালো। স্যারকে সাহস দিলেন, চমৎকার হচ্ছিল তো, শুরু কর আবার। কি করতে ভালোবাসিস, কি পড়তে ভালোবাসিস, কি খেলতে ভালোবাসিস, এইসব বল। দীপু আবার শুরু করলো, আমি ডিটেকটিভ বই পড়তে খুব ভালোবাসি। আমি অনেকগুলো ডিটেকটিভ বই পড়েছি, তার মাঝে সবচেয়ে ভালো হচ্ছে। দীপু হঠাৎ থেমে থেমে গেল, কারণ ঠিক বুঝতে পারল না নামটা বলা উচিত হবে কিনা। একটু ভেবে বলেই ফেলল, প্রেতপুরীর অট্টহাসি। বইটা আমার কাছে আছে, কেউ পড়তে চাইলে আমি তাকে দিতে পারি। পড়েছি, আমি পড়েছি। ক্লাসের অর্ধেকের বেশি ছেলে চেঁচিয়ে উঠল। আর সাথে সাথে দীপু বুঝতে পারল ছেলেগুলোর সাথে বন্ধুত্ব হতে ওর দেরি হবে না। এছাড়াও আমি অ্যাডভেঞ্চার বই পড়ি, যেমন যক্ষের ধন, আবার যক্ষের ধন, তারপর টম সয়ার, হাক ফিনের দুঃসাহসিক অভিযান। স্যার দীপুকে থামিয়ে জিজ্ঞেস করলেন, তোরা কে কে মার্ক টোয়েনের টম সয়ার আর হাক ফিনের বই পড়েছিস? মাত্র 2টি হাত উঠল। স্যার বললেন, খুব ভালো বই, সবার পড়া উচিত। আছে তোর কাছে বই দুটি? আছে স্যার। তোর বন্ধুদের পড়তে দিস। দেব স্যার। এবারে শেষ কর তোর লেকচার। দীপু আবার শুরু করলো, গল্পের বই ছাড়া আমার খেলতে ভালো লাগে। বগুড়া জেলা স্কুলে থাকতে ক্লাস 8-কে আমরা হারিয়ে দিয়েছিলাম। মোটাসোটা একটা ছেলে পেছন থেকে জিজ্ঞেস করলো, কোন জায়গায় খেলো? সেন্টার ফরওয়ার্ড? না, আমি রাইট আউট ছিলাম। সেন্টার ফরওয়ার্ড খেলি মাঝে মাঝে, মাঝে মাঝে ব্যাকেও খেলি। স্যার সাবধানে হাসি গোপন করলেন। তিনি খুব ভালো করে জানেন শুধুমাত্র নামেই সেন্টার ফরওয়ার্ড আর রাইট আউট। এই বয়সী ছেলেদের খেলা শুরু হলে দেখা যায় বল যেখানে, গোলকিপার ছাড়া সবাই সেখানে দাপাদাপি করছে। এছাড়া ব্যাডমিন্টনও খেলি, কিন্তু কর্কের দাম এত বেশি হয়ে গেছে যে সবসময় খেলতে পারি না। কয় মিনিট হয়েছে স্যার? 2.5 মিনিট। মাত্র 2.5 মিনিট? শুরু কর আবার। কি কি করতে পারিস এইসব বল। কিছু করতে পারি না। কিছু পারিস না? ছবি আঁকতে, গান গাইতে, সাইকেল চালাতে, সাঁতার কাটতে, মারামারি করতে? দীপু মাথা নেড়ে বলল, আমি সিটে বসে সাইকেল চালাতে পারি, সাঁতারও দিতে পারি, ছবি আঁকতে পারি না, ড্রয়িং পরীক্ষায় আমি সবচেয়ে কম নাম্বার পাই, আর আমি গানও গাইতে পারি না। মারামারি? সামনের বেঞ্চের একটা ছেলে ওকে মনে করিয়ে দিল। ও হ্যাঁ, আমি অল্প অল্প মারামারিও করতে পারি। অল্প অল্প মারামারি আবার কি জিনিস?
স্যার একটু অবাক হয়ে জানতে চাইলেন। দীপু মাথা চুলকে বলল, মানে ঠিক একে মারামারি না, তবে কেউ যদি আমার সাথে মারামারি করতে চায় শুধু তাহলে একটু মানে অল্প অল্প একটু একটু। ও ও বুঝেছি, তুই নিজে থেকে করিস না, তবে কেউ করতে চাইলে না করিস না, এই তো। সারা ক্লাস হেসে উঠল এবং দীপু নিজেও হেসে ফেলল। এখনো 1.5 মিনিট বাকি, নে শুরু কর আবার। দীপু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাতে থাকলো। আর কি সে করতে পারে মনে করার চেষ্টা করতে করতে হঠাৎ ওর মুখে হাসি ফুটে ওঠে। একগাল হেসে বলল, আমি বই বাঁধাই করতে পারি, আর শর্ট সার্কিট হয়ে ফিউজ পুড়ে গেলে মেন সুইচের ফিউজ বদলে ঠিক করে ফেলতে পারি। কি বললি? শর্ট সার্কিট হয়ে? হ্যাঁ, শর্ট সার্কিট হয়ে ফিউজ পুড়ে যায় তো, তখন মেন সুইচ অফ করে ব্রিজটা খুলে নিয়ে একটা চিকন তার ওখানে লাগিয়ে দিলে আবার সব ঠিক হয়ে যায়। তুই ঠিক করিস ওভাবে? হ্যাঁ, যখন দরকার হয়। খুব সহজ, আমার আব্বা আমাকে শিখিয়ে দিয়েছেন। স্যার চুপ করে রইলেন। ক্লাস 8-এর ছেলেকে যে আব্বা মেন সুইচ খোলা শিখিয়েছেন তাকে একবার দেখতে ইচ্ছে হচ্ছিল। আর বই বাঁধাইয়ের কথা কি বললি? হ্যাঁ, আমি বইও বাঁধাই করতে পারি। আমাদের বাসায় অনেক বই ছিঁড়ে গিয়েছিল, তাই আমার আব্বা আমাকে বলেছিলেন আমি যদি বই বাঁধাই করি তাহলে 2টো বই বাঁধাই করার জন্য 1 টাকা করে দেবেন। প্রথম প্রথম খুব বিচ্ছিরি হতো, পরে আমি বুক বাইন্ডিংয়ের দোকানে বসে থেকে দেখে দেখে শিখেছি। সেলাই করার পর শুধু প্রেস থেকে কাটিয়ে আনতে হয়। এখন আমি দোকানের মতো করে করতে পারি। ও, খুব ভালো। স্যার ক্লাসের দিকে তাকিয়ে বললেন, তোরা আর কেউ বই বাঁধাই করতে পারিস? একটি ছেলে হাত তুলল। ওর আব্বা বুক বাইন্ডার, কাজেই সে তো পারবেই। স্যার বললেন, সবারই কিছু কিছু সত্যিকারের কাজ জানা উচিত। এখন তোরা ছোট আছিস, বড়রা তোদের কিছু করতে দেবে না, কিন্তু সুযোগ পেলে শিখে নিবি। তারপর দীপুর দিকে তাকিয়ে বললেন, নে তোর লেকচার শেষ, টাইম ওভার। ভালোই বলেছিস। একটু থেমে বললেন, কয় ভাই বোন তোরা? তোর আম্মা? মুহূর্তের জন্য দীপু থেমে গেল। ও জানে যেই সে বলবে তার আম্মা মারা গেছেন, অমনি সবাই কেমন করে জানি তার দিকে তাকাবে, ওর জন্যে সবার মায়া হবে। এটা ওর একটুও ভালো লাগে না। ওর আম্মার কথাও মনে নেই। আমার জন্যে ওর কখনো মন খারাপও হয়নি, কিন্তু সবাই মনে করবে ও বুঝি খুব দুঃখী। দীপু একটু দ্বিধা করে বলল, আমার আম্মা মারা গেছেন। ও। স্যার খুব অপ্রস্তুত হয়ে গেলেন। আর দীপু যা ভেবেছিল ঠিক তাই হলো। সারা ক্লাস হঠাৎ করে একেবারে চুপ করে গেল। কয়েক মুহূর্ত কোনো শব্দ নেই। সমস্ত ক্লাস চুপ করে ওর দিকে তাকিয়ে আছে। দীপু একটু হাসার চেষ্টা করে বলল, আমার আমার আব্বা খুব ভালো। আমার আম্মা নেই বলে আমার কোনো অসুবিধা হয় না। ও। স্যার একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলেন, কবে মারা গেছেন তোর আম্মা? মনে নেই আমার, আমি কোনোদিন দেখিনি। স্যার খানিকক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে থেকে বললেন, এবার তোর নামটা আবার বল দেখি, খাতায় লিখে নিই। দীপু তার নাম বলল, মুহাম্মদ আমিনুল আলম। তোর আব্বা কি তোকে মোহাম্মদ আমিনুল আলম বলে ডাকেন? না, দীপু বলে ডাকেন। কি বললি? স্যার চোখ কুঁচকে তাকালেন। দীপু? হ্যাঁ, দীপু। আমাদের যে আরেকটা দীপু আছে, 2টা দীপু হয়ে গেল যে, কি মুশকিল। কোথায় 1 নাম্বার দীপু? ক্লাসে কয়েকটা ছেলে মিলে একজনকে ঠেলে দাঁড় করিয়ে দিল এবং বলল, এই যে দীপু। স্যার মুখ গম্ভীর করে বললেন, তাহলে কি করা যায়? দুজনের এক নাম হয়ে গেলে তো মুশকিল। একজনের অঙ্ক ভুল হয়ে গেলে আরেকজন পিটুনি খাবে যে। স্যারের মুখ দেখে মনে হলো সত্যি বুঝি এটি একটি বড় সমস্যা। একজন হালকা পাতলা ছেলে হাত তুলে বলল, নাম্বার দিয়ে দেন দুজনের, একজন 1 নাম্বার, একজন 2 নাম্বার। সারা ক্লাস মাথা নেড়ে সায় দিল। কাজেই দীপুর আর কিছু বলার থাকলো না। স্যার একটু হেসে বললেন, তাহলে তুই দীপু নাম্বার 2। সেই থেকে দীপু আর দীপু রইল না, হয়ে গেল দীপু নাম্বার 2। নতুন স্কুলে এসে এবারে দীপু খুব তাড়াতাড়ি সবার সাথে বন্ধুত্ব করে ফেলল। সাধারণত এরকমটি হয় না, কিন্তু ওদের এই ক্লাসটি সত্যিই ভালো। বোধহয় ক্লাস টিচারটি ভালো বলেই শুধু একটি ছেলের সাথে তার গণ্ডগোল বেঁধে গেল প্রথম দিন থেকেই। ছেলেটি বয়সে একটু বড়, স্বাস্থ্য খুব ভালো নয়, কিন্তু বোঝা যায় গায়ে খুব জোর। নাম তারিক। ছেলেরা আড়ালে
তারিক গুন্ডা বলে ডাকে। সামনাসামনি ডেকে ফেললেও সে খুব একটা রাগ হয় না, বরং একটু খুশি হয় বলে মনে হয়। প্রথম দিনই তারিক এসে দীপুর পেছনে চাটি মেরে জিজ্ঞেস করলো, এই তুই বই বাঁধাই করতে পারিস? দীপু চটে উঠলেও ঠান্ডা গলায় বলল, খুব বেশি খাতির না হলে আমি কাউকে তুই করে বলি না। তোমার সাথে আমার এখনো খুব বেশি খাতির হয়নি। তারিক হলুদ দাঁত বের করে হেসে বলল, খাতির ফাতির বুঝি না, আমি সবাইকে তুই করে বলি, তোকেও বলবো। ঠিক আছে বলো, আমিও বলবো। কি বলবি? আমি তুই করে বলবো, আমাকে তুই করে বলবি 100 বার। দীপুর পাশে বসে থাকা ছেলেটি, বাবু নাম, দীপুকে একটা চিমটি কাটল, কিন্তু দীপু তেমন গা করল না। ও জানে এখন সে যদি তারিককে জোর খাটাতে দেয়, সে বরাবর জোর খাটিয়ে যাবে। তারিক খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে কিছু না বলে চলে গেল। পাশে বসে থাকা বাবু ফিসফিস করে বলল, সর্বনাশ, তারিকের সাথে ঝগড়া করতে চাইছো? কে বলল আমি ঝগড়া করতে চাইছি? ও যা বলে শুনে যাও, এছাড়া বাবা 12টা বাজিয়ে দেবে। কি করবে? পেটাবে? খেলার পর ওদের হাফ ব্যাগকে চাকু মেরেছিল জানো? দীপু কিছু বলল না। সব স্কুলেই এরকম একটি দুটি ছেলে থাকে, গায়ে বেশি জোর বলে নিরীহ ছেলেগুলোকে উৎপাত করে বেড়ায়। দীপু যদি একটু নরম হয়ে থাকে তাহলেই তারিক বেশি কিছু বলবে না, কিন্তু দীপু কেন নরম হয়ে থাকবে? এর পরের কদিন তারিক ওকে এড়িয়ে গেল। দীপুও আর নিজে থেকে কিছু বলল না। আবার তারিকের সাথে ওর গন্ডগোল লাগলো ড্রিল ক্লাসে। প্রতি বুধবার বিকেলে ড্রিল ক্লাস, বরাবর সে দেখে এসেছে ড্রিল ক্লাস হয় সবচেয়ে মজার, লাফঝাপ, হইচই, ফুর্তি। অথচ এখানে দেখল ড্রিল ক্লাসে যাওয়ার আগে সবার চোখ মুখ শুকিয়ে গেছে। বাবুর কাছে শুনতে পেল ড্রিল স্যারটি নাকি আগে মিলিটারিতে ছিলেন, আর ছেলেদের একেবারে মিলিটারিদের মতো খাটিয়ে নেন, মারপিট করেন ইচ্ছে মতো। মার খেতে কখনো ভালো লাগে না, কিন্তু ড্রিল ক্লাসে মারপিট করার সুযোগটা হয় কিভাবে সেটা দিব বুঝতে পারল না। এখানে তো আর বাড়ির কাজ বা পরামর্শস্থ নেই। ব্যাপারটা বুঝতে পারল একটু পরেই। ড্রিল স্যার মাঠে রোদের মাঝে সবাইকে লাইন বেঁধে দাঁড় করিয়ে দিয়ে বললেন, এক দৌড়ে ওই দেয়াল ছুঁয়ে ফিরে আসবে। আজকে শেষ 10 জন। দীপু একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, শেষ 10 জন মানে? শেষ 10 জন পিটুনি খাবে, অন্য সময় শেষ 5 জন খেত। তুমি দৌড়াতে পারো তো? দীপু মাথা নাড়ল, বাবা, দৌড়াতে না পারলে বেতের বাড়ি খেতে হবে। ড্রিল স্যার হুইসেল দিতেই সবাই প্রাণপণে ছুটতে লাগলো। দেয়ালটি মাঠের আরেক মাথায়। ছুটতে ছুটতে দম বেরিয়ে যেতে চাই। দীপু মোটামুটি প্রথম দিকেই ছিল, কিন্তু হঠাৎ হুমড়ি খেয়ে পা বেঁধে পড়ে গেল। মাটিতে আছড়ে পড়ার আগের মুহূর্তে দেখল তারিক হলুদ দাঁত বের করে হাসতে হাসতে ওর ওপর দিয়ে ঝাঁপিয়ে পার হয়ে যাচ্ছে। পেছন থেকে পা বাঁধিয়ে সেই দীপুকে ফেলে দিয়েছে। দীপু বুঝতে পারছিল ও যদি উঠে আবার দৌড়াতে শুরু না করে তাহলে বেত খেতে হবে, কিন্তু এমন লেগেছে পায়ে যে ওঠার শক্তি নেই। চোখে পানি এসে যাচ্ছিল যন্ত্রণায়। কোনো মতে সামলে নিয়ে সে উঠে দাঁড়ালো। তারপর পা টেনে টেনে দৌড়াতে লাগলো, কিন্তু প্রাণপণ চেষ্টা করেও সে পারল না। শেষ 10 জনের ভেতর থেকে গেল। প্রচণ্ড মারতে পারেন ড্রিল স্যার। দীপু বেশ শক্ত ছেলে, তবু ওর চোখে পানি এসে গেল প্রায়। ওর নিজের থেকে বেশি খারাপ লাগলো টিপু আর সাজ্জাদের জন্যে। টিপু ফার্স্ট বয়, খুব ভালো ছেলে, কিন্তু দৌড়াতে পারে না ভালো। কাজেই প্রতি বুধবারে স্যার ওকে পিটিয়ে সুখ করে দেন। সাজ্জাদের কথা আলাদা, এত দুর্বল যে ওর দৌড়ানোর কোনো প্রশ্নই আসে না। কিন্তু ড্রিল স্যার কিছুই শুনবেন না। 45 মিনিটের ড্রিল ক্লাসটি মনে হলো 45 ঘন্টা লম্বা। ক্লাসের শেষে সবাই একেবারে নেতিয়ে পড়েছে। ছুটির ঘন্টা যখন পড়ল তখন সবাই হাঁফ ছেড়ে বাঁচল। আচার খেয়ে দীপুর পায়ে বেশ লেগেছে। ছুটির পর ও যখন বাসায় ফিরে যাচ্ছিল তখন সে অল্প অল্প খোঁড়াচ্ছে। রাস্তার মোড়ে ওর তারিকের সাথে দেখা হলো। হাতে একটা সিগারেট আড়াল করে ধরে রেখেছে। ওকে দেখে দাঁত বের করে হেসে বলল, কিরে বুক বাইন্ডার? দীপু কথা না বলে হেঁটে যেতে লাগলো। তারিক এদিক সেদিক তাকিয়ে সিগারেটে দুটি লম্বা টান দিয়ে সিগারেটটা ফেলে দিয়ে ওর পাশে পাশে হেঁটে যেতে থাকে। ইচ্ছে করে একটা ধাক্কা দিয়ে বলল, কিরে আমার কয়টা বই বাইন্ডিং করে দিবি? দীপু অনেক কষ্ট করে সহ্য করে যাচ্ছিল, যদিও ভেতরে ভেতরে ও রাগে ফেটে পড়তে চাইছিল। তবুও ঠান্ডা গলায় বলল, দেব। কত করে পয়সা নিবি? পয়সা নেব না। ফ্রি করে দিবি? কেন ফ্রি করে দিবি? এমনি। এমনি বুঝি কেউ বই বাইন্ডিং করে দেয়? আমি কি তোর নাকি যে ফ্রি করে দিবি? দীপুর মুখ রাগে লাল হয়ে ওঠে। দাঁড়িয়ে পড়ে শার্টের হাতা গুটিয়ে তারিকের চোখের দিকে তাকিয়ে বলল,
শোন তারিক, তুই কি আমার সাথে ঝগড়া করতে চাস? তারিক একটু থতমত খেয়ে বলল, কেন? ঝগড়া করতে চাই কে বলল? তাহলে এরকম করছিস কেন? তুই দৌড়ের মাঠে আমাকে ল্যাং মেরে ফেলে মার খাইয়েছিস, এখন আবার আজে বাজে কথা বলে আমাকে খেপাতে চাইছিস কেন? মারামারি করবি আমার সাথে? খুব যে চোখ লাল করছিস আমার ওপরে। দেখ তারিক, আমাকে টিপু সাজ্জাদ বা বাবু পাসনি যে তুই যা ইচ্ছে বলবি আর আমি চুপ করে থাকব। যদি আমার সাথে মারামারি করতে চাস আয়, আমি কাউকে ভয় পাই না। আর যদি না চাস সোজা তুই তোর বাসায় যা, আমি আমার বাসায় যাই। দীপু খুব যে একটা মারামারি করে অভ্যস্ত তা নয়, কিন্তু এই মুহূর্তে সে যেরকম জোর গলায় তারিককে সাবধান করে দিল যে তারিক আর ওকে ঘাটাতে সাহস করল না। মুখ বাঁকা করে হেসে বলল, খুব টাট মারছিস, এমন ধোলাই দেব একদিন যে বাপের নাম ভুলে যাবি। হ্যাঁ, আজকেই দে না, এখনই দে না। তারিক খানিক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে হেঁটে পাশের গলিতে ঢুকে গেল। বাসায় ফিরে যেতে যেতে দীপু বুঝল ব্যাপারটা ওর জন্য বেশি ভালো হলো না, কিন্তু ওর কিছু করার ছিল না। দীপুর সাথে তার আব্বার সম্পর্ক একটু অদ্ভুত, মোটেই অন্য 10 জন আব্বা আর তাদের ছেলের মতো নয়। দীপু তার আব্বার সাথে এমনভাবে কথা বলে যেন তিনি তার ক্লাসেরই একটি ছেলে। নিজের আম্মাকে কখনো দেখেনি, আব্বাই তাকে বড় করেছেন একেবারে ছেলেবেলা থেকে, কাজেই দীপুর আব্বাই তার সবচেয়ে বড় বন্ধু। পা বিছিয়ে বসেছিল দীপু, আব্বা ওর পায়ে ঝাঁঝালো গন্ধের কি একটা প্লাস্টার লাগিয়ে দিচ্ছিলেন। আরামে দীপু ওহ আহ করতে করতে আব্বাকে দিনের পুরো ঘটনা খুলে বলছিল। আব্বা চুপ করে শুনে যাচ্ছেন, ভালো মন্দ কিছুই বলছেন না। দীপু আশা করছিল আব্বা তার পক্ষ নিয়ে বলবেন তারিক যে কাজটা করেছে সেটা অন্যায়, কিন্তু আব্বা একবারও তারিককে দোষ দিয়ে একটা কথাও বললেন না। দীপু বিরক্ত হয়ে বলল, তুমি কি মনে করছো সব দোষ তাহলে আমার? কে বলল সব দোষ তোর? তাহলে? তাহলে কি? তারিক যে আমাকে ধোলাই দেবে বলল। তা আমি কি করব? দীপু চুপ করে থাকলো। সত্যিই তো, ওর আব্বা কি করবেন, কিন্তু সমবেদনাটা তো ও পেতে পারে। তাহলে তুমি বলছো মারামারি করি ওর সঙ্গে? আমি কিছু বলছি না। ও যদি করতে চায়, ইচ্ছে হলে করবি, ইচ্ছে না হলে করবি না, মার খাবি। দীপু হাল ছেড়ে দিল, খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমি ওর সাথে গন্ডগোল করতে চাই না, অথচ এমন পাজি ইচ্ছে করে ঝগড়া করে। জানো আব্বা, এখনই সিগারেট খাওয়া শুরু করেছি। তুই কি মনে করিস সিগারেট খেলেই পাজি হয়? তাহলে আমিও পাজি? যাও। দীপু হেসে বলল, তুমি কত বড় আরও কত ছোট। আমিও তো অনেক ছোট থেকেই সিগারেট খেতাম। যদি ওর আব্বাও অনেক ছোট থেকে সিগারেট খাওয়া শুরু করে থাকেন, তাহলে অবশ্যই সিগারেট খাওয়ার অপরাধে তারিখকে পাজি বলা যায় না। ওর আব্বার মতো ভালো মানুষ পৃথিবীতে কয়জন আছে? তবুও ছোটবেলায় সিগারেট খাওয়া শুরু করাটা সহজভাবে মেনে নিতে পারল না। পাল্টা প্রশ্ন করল, তাহলে তুমি মনে করো ছোট থাকতে সিগারেট খেলে কোনো দোষ নেই? আমি সিগারেট খাওয়া শুরু করলে তুমি খুশি হবে? তুই খাবি কেন? যদি খাই তাহলে বুঝবো তুই খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করেছিস, সিগারেট খাওয়া শিখেছিস। দীপু চোখ বড় বড় করে বলল, তাই তো বলছি, তারিক সিগারেট খায়, এর মানে খারাপ ছেলেদের সাথে মেশে 100 বার। তাই বলে ও নিজেও খারাপ ছেলে তুই কেমন করে জানিস? হয়তো আবার ভালো ছেলেদের সাথে মিশে ভালো হয়ে যাবে। আর ও যে তোকে দেখানোর জন্য সিগারেট খায়নি সেটা কে বলবে? ওই রকম বয়সে সবার ইচ্ছে হয় একটা কিছু দেখাতে। দীপু হাল ছেড়ে দিল, আস্তে আস্তে বলল, বেশ, তারিকের কোনো দোষ নেই, ও একটা বাচ্চা মহাপুরুষ। আব্বা হেসে ফেললেন, বললেন, শোন, তোকে একটা কথা বলে রাখি, তুই তারিককে দেখতে পারিস না, ঠিক? দীপু একটু দ্বিধা করে মাথা নাড়ল। তাই? তাই তারিকও তোকে দেখতে পারে না? যদি কখনো এরকম হয় যে তোর হঠাৎ তারিককে ভালো লেগে যায়, তাহলে দেখবি তারিকও তোকে বন্ধু মনে করবে। দীপু মাথা নেড়ে বলল, তারিককে ভালো লাগা অসম্ভব, চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, হলুদ দাঁত, কয়দিন যে দাঁত মাজে না কে জানে। আব্বা বললেন, তারিককে দেখতে পারিস না বলে খালি তার দোষগুলো চোখে পড়ছে, খোঁজ নিয়ে দেখ। তারিকও তার বন্ধুদের বলছে দীপুর চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, খরগোশের মতো কান। দীপু হেসে ফেলল। সত্যি ওর কান ওর মুখের তুলনায় একটু বড়, কিন্তু এটা কি ওর দোষ? দিনগুলো চমৎকার কাটছিল দীপুর।
অনেক বন্ধু হয়ে গেছে ওর ক্লাসের, সবার সাথেই ওর পরিচয়, প্রায় সবার বাসাতেই যায়। বন্ধুদের আম্মাদের এমন ঘনিষ্ঠভাবে খালাম্মা বলে ডাকে যে মনে হবে বুঝি কতদিনের পরিচয়। ওর নিজের বই পড়ার শখ, কাজেই যাদের বাসায় বই আছে হেঁটে হেঁটে সেখান থেকে বই নিয়ে আসতে ওর কোনো ক্লান্তি নেই। তারিক যদিও ধোলাই দেবে বলে শাসিয়েছিল, কিন্তু সেরকম কোনো চেষ্টা করল না। অবশ্যই ওর সাথে আর খাতিরও হলো না, দুজন দুজনকে এড়িয়ে যায়। মাঝে মধ্যে মেজাজ খারাপ থাকলে তারিক অবশ্যই ঝগড়া খুঁচিয়ে তুলতে চেষ্টা করে, দীপু তেমন সুযোগ দেয় না। স্কুলেও চমৎকার সময় কাটছিল, শুধু বুধবার করে ড্রিল স্যারের ক্লাসটা আস্তে আস্তে অসহ্য হয়ে উঠল। প্রথমবারের পরে ও আর তেমন বেশি কিছু মার খায়নি, কিন্তু ভালো ভালো দুর্বল ছেলেগুলোকে মুখ বুজে মার খেতে দেখে দেখে ওর বিরক্তি ধরে গেছে। একদিন টাইফয়েড থেকে উঠে এসে কমল মার খেয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। দেখে দীপুর এমন খারাপ লাগলো যে বলার নয়। এই অর্থহীন মারপিট কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে সেদিন থেকেই সে সবার সাথে কথা বলতে শুরু করল। প্রথমে ঘনিষ্ঠ কয়েকজন, তারপর ক্লাসের প্রায় সবাইকে নিয়েই সে ছোটোখাটো কয়েকটা মিটিং করল। তারিকের মতো দু একজন ছাড়া সবাই দীপুর সাথে একমত হয়ে বলল, সত্যি এটা বন্ধ করা দরকার। দৌড়ে যারা শেষে এসে পৌঁছবে তাদের পিটিয়ে যাওয়া রীতিমতো অন্যায়। দৌড়াতে না পারাটা কারো অপরাধ হতে পারে না। অনেক আলোচনা করেও ঠিক করা গেল না কিভাবে এটা বন্ধ করা যায়। বেশিরভাগ ছেলেই বলল, সবাই মিলে হেড স্যারের কাছে নালিশ করা হোক। অবশ্যই কেউ নিশ্চিন্ত হয়ে বলতে পারল না হেড স্যারকে বললে ড্রিল স্যারের উৎপাত বন্ধ হয়ে যাবে না দ্বিগুণ বেড়ে যাবে। নালিশ করার বুদ্ধিটা দীপু প্রথমেই বাতিল করে দিল। সোজা বলে দিল, নালিশ করার মাঝে সে নেই। ক্লাস 6-এ পড়ার সময় একবার একটা ছেলের কাছে মার খেয়ে সে স্যারকে নালিশ করে উল্টো নিজে মার খেয়েছিল। দীপু এখনও কারণটা ঠিক বুঝে উঠতে পারে না। হয়তো ওই ছেলেটা শহরের ডেপুটি কমিশনারের ছেলে বলে স্যার তাকে শাস্তি দিতে সাহস পাননি, কিন্তু উল্টো সে নিজে কেন মার খেল এখনও চিন্তা করে পায় না। বাসায় এসে সে তার আব্বাকে ঘটনাটা খুলে বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিল। আব্বা শুনে অনেকক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, আমার বলতে খুব খারাপ লাগছে, তবু শোন বাবা, এরকম ব্যাপার অনেকবার ঘটবে। যত বড় হবি তত বেশি দেখবি। কাজেই কখনো কাউকে কিছু নিয়ে নালিশ করবি না। যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই শুধু তারা নালিশ করে। দীপু কথাটা মনে রেখেছে। এরপরে সে কখনো কাউকে কিছু নিয়ে নালিশ করেনি। কাজেই এবারেও হেড স্যারের কাছে নালিশ করার বুদ্ধিটা সে সোজাসুজি বাতিল করে দিল। কিন্তু তার বদলে কি করা হবে সেটা বলে দেয়া এত সহজ হলো না। সবাই হাল ছেড়ে দিয়েছিল। ঠিক তক্ষুনি দীপুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ক্লাসের সবাই, সম্ভব না হলে বেশিরভাগ ছেলেদের রাজি করাতে পারলে সে তার বুদ্ধিটা কাজে লাগাতে পারে। প্রথমে একজন দুজন, আস্তে আস্তে সবাই রাজি হয়ে গেল। পরের বুধবারের জন্যে তখন দীপু অপেক্ষা করতে লাগলো খুব আগ্রহ নিয়ে। আজ শেষ 5 জন। স্যার যদি একটু লক্ষ্য করতেন তাহলে দেখতেন ছেলেদের ভেতর আজ আর ভয়ের ভাবটা নেই, বরং একটু উত্তেজনা। সবার চোখ চকচক করছে। স্যার বাঁশিতে ফু দিলেন। অন্যদিনের মতো সবার প্রাণপণে ছুটে যাবার বদলে আজ একটা আশ্চর্য ব্যাপার ঘটল। সবাই মিলে এক লাইনে আস্তে আস্তে দৌড়াতে লাগলো। প্রথমে একটু এলোমেলো হয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণেই সবাই লাইন ঠিক করে ফেলল। তারিক এবং আরও 2-1 শুধু প্রাণপণে ছুটে যাচ্ছিল। দীপু জানতো ওরা যাবে, কিন্তু যখন দেখল অন্যরা সত্যি এক লাইনে ছুটে যাচ্ছে তখন আর একা দৌড়াতে ভরসা পেল না। তারিক আর বাকি 3 জনও ফিরে এসে লাইনে মিশে গেল। তখন দীপুর ফুর্তির সীমা থাকল না। ড্রিল স্যারের বিস্ফোরিত চোখের সামনে 40 জন এক লাইনে তালে তালে পা ফেলে দেয়াল ছুঁয়ে আবার তালে তালে পা ফেলে ফিরে আসতে লাগলো। এমন শৃঙ্খলা কখনো দেখা যায় না। রাস্তায় লোকজন দাঁড়িয়ে গেল মজা দেখতে। দৌড় শেষ হবার সময় সবাই দুপাশে তাকিয়ে লাইন ঠিক করে নিল, আর দীপু যেরকম চেয়েছিল ঠিক সেরকম করে একসাথে লাইনে পা দিয়ে কয়েক পা ছুটে থেমে গেল। আজ আর কেউ এগিয়ে যায়নি, কেউ পিছিয়েও পড়েনি। এবারে দেখা যাবে শেষ 5 জন কীভাবে বেছে নেন। স্যার লম্বা লাইনটির দিকে তাকালেন।
রাগে তার মুখ থমথম করছে। হাতের বেতটি মুচড়িয়ে এগিয়ে এসে দাঁতে দাঁত ঘষে বললেন, এটা কার বুদ্ধি? কেউ কোনো কথা বলল না। কার বুদ্ধি এটা? প্রচণ্ড ধমকে অনেকে কেঁপে উঠল এবার। তবুও কেউ কোনো কথা বলল না। স্যারের মুখ অপমানে কালো হয়ে উঠল। দাঁত চিবিয়ে বললেন, যদি না বলিস তাহলে একধার থেকে মারতে শুরু করব। এমন মারবো যা কোনোদিন দেখিসনি। 1 মিনিট সময় দিলাম। ভয়ের একটা কাঁপুনি দীপুর মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। ও বুঝতে পারল 1 মিনিট পর সত্যি স্যার একধার থেকে মারতে শুরু করবেন। দীপু ভেবেছিল ক্লাসের সব ছেলেকে কোনোদিন মারা সম্ভব না, তাই কাউকে মারবেন না। কিন্তু এখন দেখল এই স্যারের পক্ষে সব কিছুই সম্ভব। 1 মিনিট পর আমি মারতে শুরু করব। এখনো বল, কার মাথা থেকে এটা বেরিয়েছে? কেই বুদ্ধি বের করেছিস? এক পায়ে গিয়ে আয়। কেউ কোনো কথা বলল না। কয়েকজন আর চোখে দীপুকে দেখার চেষ্টা করল। দীপু ঠিক করল ও স্বীকার করে নেবে বুদ্ধিটা ওর। ওর একার জন্য সবাইকে মার খাওয়ানো ঠিক হবে না। খামোখা 5 জনের মার খাওয়া বন্ধ করতে গিয়ে সবাইকে মার খাওয়ানো শুরু করিয়ে লাভ কি? দীপুর শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে অল্প অল্প কাঁপতে লাগল। এদিকে আয়, 1 পা। স্যার আবার চিৎকার করে উঠলেন। দীপু 1 পা এগিয়ে গেল। ওর মুখ ফ্যাকাশে, পা কাঁপছে থরথর করে। সহ্য করতে পারবে তোমার? কেঁদে ফেলবে না তো যন্ত্রণায়? লাইনে বাকি ছেলেগুলো মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ টিপু ছটফট করে উঠল। তারপর 1 পা এগিয়ে এসে দীপুর পাশে দাঁড়ালো। টিপুর দেখা দেখি কমল আর সাজ্জাদও এগিয়ে আসে সামনে। আর তাদের দেখা দেখি হঠাৎ পুরো ক্লাস 1 পা এগিয়ে দীপুর দুপাশে সারি বেঁধে দাঁড়ালো। তারিক একা একা শুধু আগের জায়গায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর সেও সাবধানে এগিয়ে এসে লম্বা লাইনে মিশে গেল। দীপু দুপাশে তাকালো। তার কাঁধে কাঁধ লাগিয়ে দুপাশে 40 জন ছেলের লম্বা সারি। সবাই মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। কিন্তু দীপু বুঝতে পারছে ওরা কেউ ওকে একা মার খেতে দেবে না। ওর বুকের ভেতর কেমন জানি করে ওঠে। চোখে পানি এসে ঝাপসা হয়ে যায় সব কিছু। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, স্যার কাউকেই মারলেন না। অনেকক্ষণ ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলেন। তারপর বেত ছুঁড়ে ফেলে পুরো ক্লাসটা ছুটি দিয়ে দিলেন। ওরা ফিরে যেতে যেতে দেখল স্যার এক মাঠের মাঝে চুপচাপ বসে বসে সিগারেট খাচ্ছেন আকাশের দিকে তাকিয়ে। মনে হচ্ছে অনেক বুড়ো হয়ে গেছেন হঠাৎ করে। এরপরেও স্যার মাস 3 ছিলেন স্কুলে। তারপর রিটায়ার্ড করে চলে গেলেন। এর মাঝে একবারও নাকি একটি ছেলেকেও মারেননি। ক্লাস 9-এর সাথে ফুটবল খেলায় কে ক্যাপ্টেন হবে সেটা নিয়ে ক্লাসের পর আলোচনা হচ্ছিল। তারিকের লজ্জাশরম বরাবরই কম। সে সোজাসুজি ক্যাপ্টেন হতে চাইল। দীপু আপত্তি করে বলল, যে সবচেয়ে ভালো খেলে রফিক, সে হবে ক্যাপ্টেন। রফিক ভয়ে ভয়ে বলল, তার ক্যাপ্টেন হবার কোনো ইচ্ছে নেই, তারিকই হোক। দীপুর খুব খারাপ লাগছিল। সবগুলো ছেলে তারিককে ভয় পায়। তাই ন্যায় হোক আর অন্যায় হোক, তারিক যেটা বলে সেটাই সবার মেনে নিতে হয়। রফিকের ক্যাপ্টেন হবার খাঁটি অধিকার আছে। ওর মতো ভালো ফুটবল সারা স্কুলে কেউ খেলতে পারে কি না সন্দেহ আছে। শুধু যে ভালো খেলে তাই নয়, ওর মতো ভালো খেলা কেউ বুঝতে পারে না। খেলার মাঝখানে ঠিক কাকে কোনখানে বদলে দিয়ে কি করতে দিলে খেলা ম্যাজিকের মতো পাল্টে যায় সেটা শুধু রফিকই বলতে পারে। অথচ তারিক জোর জবরদস্তি করে ক্যাপ্টেন হতে চাইছে, যেন ক্যাপ্টেন হওয়াটাই সব। দীপু পরিষ্কার করে বলে দিল, রফিক ক্যাপ্টেন না হলে খেলা হবে না। ড্রিল ক্লাসের ঘটনার পর অনেকেই তারিকের থেকে দীপুর কথাকে বেশি গুরুত্ব দেয়। কাজেই সত্যি সত্যি রফিককে ক্যাপ্টেন করে টিম করে ফেলা হলো। টিমে তারিকও থাকলো। শুধু যাওয়ার সময় দাঁতে দাঁত ঘষে দীপুকে বলে গেল সে তাকে দেখে নেবে 1 হাত। এর আগেও তারিক অনেকবার দীপুকে দেখে নিতে চেয়েছে, কাজেই সে খুব একটা গা করল না। ক্লাস 9-এর সাথে খেলার জন্য ওদের খুব জোর প্র্যাকটিস শুরু করতে হলো। প্রতিদিন বিকেলে ওরা অনেকক্ষণ মাঠে খেলে যেত। বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর ভাত খাওয়ার পর কিছুতেই জেগে থাকতে পারে না। আব্বা পড়ার টেবিল থেকে মাঝে মাঝে কোলে করে ওকে বিছানায় এনে শুয়ে দেন। সকালে ঘুম থেকে উঠে ওর লজ্জার সীমা থাকে না। সেদিন সন্ধ্যার ঠিক আগে
দীপু ফুটবল খেলে ফিরে আসছিল। পুরানো জমিদার বাড়িটির কাছে ফাঁকা জায়গাটায় হঠাৎ সে তারিক আর তার দুজন বন্ধুকে আবিষ্কার করল। প্রায় অন্ধকারে ওরকম একটা জায়গায় ওরকম তিনটে ছেলেকে দেখেই দীপুর মনে হলো ওরা তার জন্য অপেক্ষা করছে। ভয়ে ওর বুক ধক করে উঠলেও সে গলায় জোর এনে জিজ্ঞেস করল, কী রে তারিক, কি করছিস ওখানে? তারিক উত্তর না দিয়ে বলল, এদিকে শোন। দীপু এগিয়ে গেল। কাছাকাছি এগিয়ে যেতেই তারিক হঠাৎ তার মুখে এক ঘুষি মেরে দিল। কিছু বলার আগেই পাশের দুজন তাকে জাপটে ধরে ফেলল। দীপু নোনতা রক্তের স্বাদ পেল। ঠোঁট কেটে গেছে বোধহয়। আবছা অন্ধকারে তারিকের মুখ ঠিক দেখা যাচ্ছিল না, আবার মারবে কি না তাও বুঝতে পারছিল না। মার খেলেই পাল্টা মার দিয়ে এসেছে দীপু, কিন্তু এখন ওকে দুজন যেভাবে ধরে রেখেছে যে ওর নড়ার শক্তি নেই। ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিল। নিজেকে বাঁচাতে হলে এখন ওর উল্টো দিকে দৌড়ানো উচিত, কিন্তু ওর দৌড়াতে লজ্জা হলো। তারিকের দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না তিনজন মিলে একজনকে মারছিস? ধর হারামজাদাকে। আবার তিনজন মিলে ওকে জাপটে ধরল। কয়টা ঘুষি যে সে খেলো তার কোনো হিসেব নেই। প্রাণপণে সে মারামারি করে গেল, কিন্তু তিনজন শক্ত ছেলের সাথে তার একার পেরে ওঠা অসম্ভব। অল্পক্ষণের মাঝে দুজন তাকে ধরে মাটিতে ফেলে দিল। দুই হাত পেছন দিয়ে নিয়ে তাকে এমনভাবে ধরেছিল যে সে নড়তে পারছিল না। তুলে দাঁড় করা সুরকে। তারিকের কথা মতো অন্য দুজন অনুগত ভৃত্যের মতো তাকে তুলে দাঁড় করালো। দীপুর চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু অনেক কষ্টে সে পানি আটকে রাখল। আমার সাথে আর লাগতে আসবি? আমি কারো সাথে লাগতে যাই না। আবার মুখে মুখে কথা। তারিক এগিয়ে এসে পেটে প্রচণ্ড এক ঘুষি মারল। মুহূর্তের জন্য দীপু চোখে অন্ধকার দেখে। ওর দম বন্ধ হয়ে আসে যন্ত্রণায়। মিনিটখানেক সময় লাগলো ওর ঠিক হতে। মুখ হা করে ও বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। বল, আমার সাথে আর লাগতে আসবি? আমি কারো সাথে লাগতে যাই না, তুই আমার সাথে লাগতে আসিস। আবার একটা ঘুষি, এবার চোয়ালে। কট করে কোথায় যেন একটা শব্দ হলো। মিনিট দুয়েক সে কিছু শুনতে পায় না। বল হারামজাদা, আমার সাথে লাগতে আসবি কিনা? দীপুর কেমন যেন একটা রোখ চেপে গেল। ও খ্যাপার মতো বলল, আমি লাগতে আসি না, তুই লাগতে আসিস, তুই তুই। আবার ঘুষি খেলো একটা। তারিক ওর বুকের কলার চেপে ধরে বলল, বল না, নইলে মেরে তক্তা বানিয়ে দেব। বলবো না। বল, আর কখনো করব না, ছেড়ে দেব তাহলে। দীপু চিৎকার করে বলল, বলবো না। তারিক পকেট থেকে একটা পেন্সিল বের করে নিয়ে দীপুর ডান হাতের দুই আঙ্গুলের মাঝখানে রেখে দুপাশ থেকে চাপ দিতে থাকে। প্রচণ্ড যন্ত্রণায় দীপু চিৎকার করে উঠল। মনে হলো ওর আঙ্গুল দুটি বুঝি ভেঙে যাবে। বল হারামজাদা, আর কখনো করবি কিনা বল। দীপু তবু বলল না। প্রাণপণে ছাড়া পাবার চেষ্টা করতে লাগলো। ঝটকা মেরে ছাড়িয়ে নেবার চেষ্টা করে হুটোপুটি করতে করতে একসময় তিনজনই মাটিতে পড়ে গেল। জাপটাজাপটি করতে লাগলো মাটিতে পড়ে। তার মাঝে তারিক দুই আঙ্গুলের মাঝখানে পেন্সিল রেখে চাপ দিতে থাকলো আর বলতে লাগলো, বল, আর করব না, বল, তাহলে ছেড়ে দেব। মরে গেলেও বলবো না, মরে গেলেও বলবো না। দীপু ঠোঁট কামড়ে যন্ত্রণা সহ্য করতে চেষ্টা করল। মুখে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে ওর। বুঝতে পারে আর একটু জোরে হলেই ওর আঙ্গুল ভেঙে যাবে মট করে। দম বন্ধ হয়ে আসতে চায় ওর। মুখ শুকিয়ে যায় কাগজের মতো। তবুও পাগলের মতো নিজেকে বলতে থাকে, বলবো না, বলবো না, বলবো না। হঠাৎ করে তারিক ওর হাত ছেড়ে দিয়ে ফিসফিস করে বলল, কে জানি আসছে। সত্যি? ওকে ঠেলে দাঁড় করায় ওরা। তাকিয়ে দেখতে চেষ্টা করে সত্যি কেউ আসছে কিনা। দেখা গেল সত্যি কে একজন হেঁটে হেঁটে আসছে এদিকে। পালা। দীপুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওরা দেয়াল টপকে পালিয়ে যায়। দুর্বল দীপু ধাক্কা সামলাতে পারে না। হুমড়ি খেয়ে গিয়ে দেয়ালের ওপর পড়ে। হাত দিয়ে দুর্বলভাবে আটকাতে চেষ্টা করে, কিন্তু পারে না। প্রচণ্ডভাবে ওর মাথা ঠুকে যায় দেয়ালের সাথে। মনে হলো ও মরে যাবে এখনই। হঠাৎ করে ওর ভীষণ কান্না পেল। চোখ ফেটে পানি বেরিয়ে আসে ঝরঝর করে। লোকটি এগিয়ে এসে দীপুকে দেখে থেমে যায়। কে কে ওখানে? গলার স্বরে চিনতে পারে দীপু। ওদের স্যার, ক্লাস টিচার। দীপু ওঠার চেষ্টা করছিল। স্যার টেনে তুললেন ওকে। কে? দীপু, তুই? দীপু মাথা নাড়ল। কি হয়েছে? কি করছিস? অন্ধকারে ভালো দেখা যায় না, তো বোঝা যায় মারামারি না করলে এরকম অবস্থা হয় না। কার সাথে মারামারি করছিলি? হঠাৎ স্যারের মনে হলো দীপুর কানটা ভেজা, চিটচিটে।
ম্যাচ জেলে দেখলেন রক্ত। ও কি, মাথা ফেটে গেছে নাকি? দীপু মাথা নাড়ল। ওরও তাই মনে হচ্ছিল। মাথার পেছন দিকটা দেয়ালে ঠুকে ফেটে গেছে। স্যার ওর হাত ধরে টেনে নিয়ে গেলেন রাস্তায়, তারপর রিকশা করে তার পরিচিত এক ডাক্তারের কাছে। মাথা ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে দিয়ে গেলেন নিজে, কিন্তু হাজার ধমক দিয়েও বের করতে পারলেন না কে তার এই অবস্থা করেছে। কখনো কিছু নিয়ে নালিশ করবে না প্রতিজ্ঞাটা ভেঙে ফেলতে চাইছিল না, যদিও ভীষণ ইচ্ছে হচ্ছিল পুরো ঘটনাটা স্যারকে বলে তারিকের ওপর মনের ঝালটা মেটাতে। বাসায় খেতে বসে আব্বা হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, কি তারিক তাহলে ধোলাই দিল শেষ পর্যন্ত? দীপু কাঁদবে না ভেবেও হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। আব্বা এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, ও কি, কাঁদছিস কেন? ছি, পুরুষ মানুষের কাঁদতে নেই। মার খেয়ে কেউ কাঁদে নাকি বোকা ছেলে? পরদিন দীপু স্কুলে যেতে পারল না। রাতে প্রচণ্ড জ্বর এসেছিল। বিকেলে ওর বন্ধুরা দেখা করতে আসে। যদিও দীপু কাউকে বলেনি, তবু ওরা ধরে নিয়েছিল তারিকই দীপুর এ অবস্থা করেছে। দীপুর বিছানা ঘিরে সবাই বসে রইল, আর বালিশে হেলান দিয়ে বসে দীপু পুরো ঘটনাটা শোনালো। সব শুনে নান্টু জিজ্ঞেস করল, স্কুলে যাবি কবে? কাল যেতে পারি। তারিক এসেছিল আজ স্কুলে? না, আমি দেখেছি বিকেলে রামের ক্যান্টিনে বসে চা খাচ্ছে। আমাকে জিজ্ঞেস করলো স্যার ওর খোঁজ করেছেন কিনা। তুই কি বললি? আমি বললাম না। শুনে খুব অবাক হলো। তুই স্যারকে কিছু বলিসনি? হুম। কেন বললি না কেন? সামাদ অবাক হয়ে জিজ্ঞেস করলো। এমনি। বাবু বলল, স্যার এমনিতে কাউকে মারেন না, কিন্তু যদি কখনো সত্যিকারের খেপে যান, বাবা, ছাল তুলে নেন মেরে। মনে আছে একবার কিবরিয়াকে কি মারটা দিলেন? ওহ! নান্টু মাথা নাড়ল। তুই যদি কালকে স্যারকে বলে দিতি তাহলে দেখতি মজা। দীপু কথা বলল না। আহাদ জিজ্ঞেস করল, স্কুলে যাবি তো কাল? গিয়েই স্যারকে বলিস। কেন? আমি কাউকে নালিশ করব না, কখনো করি না। যদি পারি নিজে পেটাবো তারিককে। এমন টাইট করে দেব তুই পেটাবি তারিককে। সবাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো দীপুর দিকে। দীপু মুখ শক্ত করে বসে রইল। ওরা বিশ্বাস না করতে চাইতো না করুক, কিন্তু সে এর শোধ নেবে না। ক্লাস 9-এর সাথে ফুটবল খেলায় দীপু খেলতে পারল না। খেলার দিনে মাঠের পাশে বসে সে গলা ফাটিয়ে চেঁচিয়ে গেল অন্যদের সাথে। যদিও তাতে কোনো লাভ হলো না, ওরা হেরে গেল। তারিক খুব খেটে খেলছিল। দুবার সে গোল বাঁচাবার জন্য এমন ঝুঁকি নিয়েছিল যে আরেকটু হলে পা ভেঙে যেতে পারত। দীপু খেলতে পারলে হয়তো খেলা আরেকটু ভালো হতো, কিন্তু ওরা হেরে যেত ঠিকই। ক্লাস 9-এর সবাই খুব ভালো খেলে। খেলা দেখে বাসায় ফিরে আসার সময় রাস্তার মোড়ে তারিককে দেখতে পেল দীপু। কাদামাখা কাপড় জামা পরে বাসায় যাচ্ছিল। দীপুকে দেখে একটু অপরাধীর মতো হাসল তারিক। দীপু না দেখার ভান করে এগিয়ে যেতে লাগলো। খেলার পর তারিকের ওপর থেকে রাগটা অনেক কমে গেছে, কিন্তু মার খাওয়ার ঘটনাটা এখনও ভোলেনি। মাথায় তখনও তার ব্যান্ডেজ। তারিক একটু এগিয়ে এসে দীপুর পাশাপাশি হাঁটতে লাগলো। আস্তে আস্তে বলল, এই দীপু, মানে শোন। কি? আমি কিন্তু তোর মাথা ফাটাতে চাইনি। কিভাবে যে? ভেদর ভেদর করিস না, বাড়ি যা তুই। খেপেছিস আমার ওপর? না, অবশ্যই খেপারই কথা একটু বেশি হয়ে গিয়েছিল। মেজাজটা কেন যে এত খারাপ হলো সেদিন। আর তুইও এরকম। হঠাৎ সুর পাল্টে তারিক জিজ্ঞেস করলো, আচ্ছা তুই স্যারকে আমার নাম বললি না কেন? আমি যা ভয় পেয়েছিলাম। দীপু কথা না বলে হেঁটে যেতে লাগলো। তারিক একটু বিব্রত হয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ, নালিশ করলি না কেন? তোকে যদি কুত্তায় কামড়ায় তুই কাউকে নালিশ করিস? অপমানে তারিকের মুখ কালো হয়ে উঠল। আস্তে আস্তে বলল, তার মানে আমি কুত্তা? 100 বার। মানুষ হলে কখনো 3 জন মিলে একজনকে পেটায়? শুনেছিস কখনো বেটা ছেলেরা 3 জন মিলে একজনকে পিটিয়েছে? থু! দীপু ঘেন্নায় থুতু ফেলল রাস্তায়। তারিকের মুখ বিবর্ণ হয়ে উঠল লজ্জায়। দীপু খেয়াল না করে বলে যেতে লাগলো, নালিশ করিনি দেখে ভাবিস না আমি ভয় পেয়েছি বা ভুলে গেছি। একটু ভালো হয়ে নেই, তারপর তোকে আমি পেটাবো। খোদার কসম। আমাকে পেটাবি? হ্যাঁ, খোদার কসম। বেটা ছেলে হলে একলা আসিস, আমি বন্ধুদের নিয়ে আসবো না। দীপু গটগট করে বাসায় হেঁটে গেল, আর তারিক একা একা রাস্তায় হেঁটে বেড়াতে লাগলো। ওর এমন মন খারাপ হলো যে তার বলার নয়। দীপু ওকে পেটাবে এটা সে বিশ্বাস করে না।
কিন্তু তিনজন মিলে একা দীপুকে পিটিয়েছে বলে দীপু ওকে ঘেন্না করে, সেটা তো অবিশ্বাস করার কোনো কারণ নেই। ও বুঝতে পারে অনেকেই তাকে ঘেন্না করে, কিন্তু দীপু প্রথম তার মুখের ওপর বলে দিয়ে গেল। আর সত্যিই তো, দীপু তো ওকে ঘেন্না করতেই পারে। খানিক্ষণ পর তারিকের নিজের ওপর নিজের ঘেন্না হতে লাগলো। বেশ কয়েকদিন পার হয়ে গেছে, দীপু এখনও তারিককে পেটায়নি। পেটাবে সেরকম সম্ভাবনা কম। রাগটা প্রথম দিকে যেরকম বেশি ছিল, এখন আর সেরকম নেই। তাছাড়া কোনো রকম ঝগড়া বিবাদ ছাড়া আগে মার খেয়েছিল বলে একদিন পাল্টা মার দেয়া বেশ কঠিন। মানুষ ক্ষেপে না উঠলে মারামারি করবে কেমন করে? তাছাড়া তারিক আজকাল অনেক ভালো হয়ে গেছে। অন্তত দীপুর সাথে আগে সবসময় যেরকম একটা ঝগড়া খুঁচিয়ে তুলতে চাইতো, তা এখন আর করে না। কাজে দীপু আর মারামারি করার উৎসাহ পায় না। এমনিতে সময় মোটামুটি খারাপ কাটছিল না। বিকেলে ফুটবল খেলে সন্ধ্যার আগে আগে বাসায় ফিরে আসে। সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, তাই আজকাল একটু পড়াশোনার চাপ। পরীক্ষাটা শেষ হয়ে গেলে সবাই বাঁচে। সেদিন খেলা শেষ করে সবাই দল বেঁধে ফিরে আসছিল। পানির ট্যাঙ্কটার কাছে এসে কে যেন বলল তার বড় ভাই স্কুলে পড়ার সময় একবার ওটার ওপর উঠেছিল। তারিক ফ্যাক ফ্যাক করে হেসে বলল, কি আমার বীর, আমি এটার ওপর কতবার উঠেছি, গোল মারিস না। তারিক ক্ষেপে উঠল। সত্যি সত্যি সে কয়েকবার এটার ওপর উঠেছে। চেঁচিয়ে বলল, যদি এখন উঠে তোদের দেখাই? দেখা না। যদি উঠি কি দিবি? দরকার নেই বাবা, আছাড় খেয়ে পড়বি, পরে আমার দোষ হবে। তারিক ক্ষেপে উঠল, কি বললি? আছাড় খাবো? তাহলে দেখ আমি উঠছি। দীপু বাধা দিয়ে বলল, সন্ধ্যার সময় ওঠার দরকারটা কি? বিশ্বাস করলাম তুই পারিস। হুম, তোরা বিশ্বাস করিস না, আমি এখন উঠব। দীপু একটু বিরক্ত হয়ে বলল, এটা এমন কি ব্যাপার যে বিশ্বাস করব না? তার মানে এটা খুব সোজা, তুইও পারবি? 100 বার পারবো, ওঠ দেখি। দীপু ক্ষেপে উঠে বলল, ভাবছিস উঠতে পারবো না? ওঠ না দেখি। তারিকের উপর নান্টুর অনেক দিনের রাগ, সে তারিককে খেপানোর জন্যে বলল, এটা আর কঠিন কি, হ্যাঁ আমিও পারবো। নান্টু ছোটোখাটো হালকা পাতলা ভীরু বলে বন্ধু মহলে পরিচিত। যখন সেও বলে বসল যে সে উঠতে পারবে, তখন তারিক সত্যি সত্যি ক্ষেপে গেল। চোখ ছোট করে বলল, যদি সত্যি বাবের বেটা হোস, আয় আমার সাথে ওঠ। তারিক পানির ট্যাঙ্কের দিকে এগিয়ে গেল আর সত্যি সত্যি লম্বা সিঁড়ি বেয়ে উঠতে লাগল। দীপু নান্টুকে বলল, যা ওঠ। নান্টু দুর্বল গলায় বলল, ঠাট্টা করে বলেছিলাম। দীপু বলল, যা পারিস না তা বলতে যাস কেন, গরু কোথাকার। তারিক অনেক দূর উঠে গেছে, চেঁচিয়ে বলল, বাপের বেটা হলে আয়, আর ভয় পেলে থাক, বাসায় গিয়ে বার্লি খা গিয়ে। দীপু ট্যাঙ্কটার দিকে এগিয়ে গেল আর হঠাৎ কি মনে করে নান্টুও পেছনে পেছনে এগিয়ে গেল। সেও উঠবে। ওঠার আগে দীপু নান্টুকে জিজ্ঞাসা করল, সত্যি উঠবি? ভয় পেলে থাক। না, আমি উঠব। ঠিক আছে, ওঠ। দীপু নান্টুকে আগে যেতে দিল। পেছনে পেছনে সে উঠতে লাগল। ভয়ানক উঁচু পানির ট্যাঙ্কটা, নিচ থেকে বোঝা যায় না। প্রায় আধা আধি ওঠার পর দীপু নিচের দিকে তাকিয়ে দেখে নিচে দাঁড়িয়ে থাকা সবাইকে ছোট ছোট পুতুলের মতো দেখাচ্ছে। দেখে মাথা ঘুরে উঠতে চায়। তারিক তরতর করে উঠে যাচ্ছে। নান্টু তরতর করে না উঠলেও বেশ চমৎকার উঠে যাচ্ছে। ঠান্ডা লোহার সিঁড়িটা শক্ত করে ধরে রাখতে হচ্ছিল, তবু ভয় হচ্ছিল এই বুঝি ফসকে যায় হাত আর ছিটকে পড়ে নিচে। শেষ অংশটুকু সবচেয়ে ভয়ানক, একেবারে খাড়া উঠে গেছে। তারিক পর্যন্ত একটু দ্বিধা করল ওঠার আগে। মাঝামাঝি উঠে আবার একটা হাঁক ঠিকই দিল ওদের দেখানোর জন্যে। নান্টুর শেষ অংশটায় এসে একটু ভয় পেয়ে গেল মনে হয়। সিঁড়ি ধরে ভয়ে ভয়ে উপর দিকে তাকালো। দীপু এসে জিজ্ঞেস করল, ভয় লাগছে? নান্টু দুর্বলভাবে মাথা নাড়ল। নেমে যা তাহলে, তোর আর উঠে কাজ নেই। নান্টুও নেমে যেতে চাইছিল, কিন্তু ঠিক সেই সময়ে উপর থেকে তারিকের গলার স্বর শুনতে পেল, মুরগির বাচ্চারা দাঁড়িয়ে আছিস কেন? দীপু ধমকে উত্তর দিল, ফ্যাস ফ্যাস করবি না বলে রাখলাম। ও মা গো, ভয় করে গো, বার্লি খাবো গো, দুধ খাবো গো। দীপু তারিকের ঠাট্টায় কান্না দিয়ে বলল, নান্টু ভয় পেলে নেমে যা। নান্টু কি মনে করে ঠান্ডা গলায় বলল, না উঠব। সত্যি? দেখিস, কিছু হবে না।
দীপুকে অবাক করে দিয়ে নান্টু সত্যি সত্যি উঠতে লাগলো। এক পা করে নান্টু উঠতে থাকে। প্রত্যেকবার পা তোলার আগে লোহার সিঁড়িটা শক্ত করে ধরে রাখে। একেবারে খাড়া সিঁড়ি। পেছন দিকে তাকাবে না করেও শেষ 3টা ধাপের আগে হঠাৎ নিচের দিকে তাকালো নান্টু। আর তাকানোর সাথে সাথেই তার যেন কি হয়ে গেল। কত উপরে সে ঝুলে আছে, আর কত নিচে মাটি। ছোট ছোট গাছপালা, বাড়িঘর, ছোট ছোট পুতুলের মতো লোকজন। মাথা ঘুরে গেল। নান্টুর হাত ফসকে যাচ্ছিল। একটা চিৎকার করে প্রাণপণে সিঁড়িটা ধরে চোখ বন্ধ করে ফেলল। দীপু ভয় পেয়ে জিজ্ঞেস করল, নান্টু, কি হয়েছে? নান্টু কোনো উত্তর দিল না। নান্টু, নান্টু, এই নান্টু। কোনো উত্তর নেই নান্টুর। দীপু ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে আসে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। কাছে এসে হাত দিয়ে ওর পা ধরে নাড়া দিল দীপু। একটা অদ্ভুত শব্দ করল নান্টু। দীপু অবাক হয়ে দেখল নান্টু থরথর করে কাঁপছে। ভয়ে দীপুর শরীর ঠান্ডা হয়ে গেল মুহূর্তে। উপর থেকে তারিকের হাসি ভেসে আসে। কি রে মুরগির বাচ্চারা, উঠিস না কেন? বার্লি খাবি? দীপু আবার নান্টুকে ডাকলো, নান্টু, দাঁড়িয়ে থাকিস না, উপরে ওঠ। নান্টু কোনো উত্তর দিল না। গো গো করে একটা শব্দ করল। ওঠ, ওঠ বলছি। ভাঙা গলায় নান্টু বলল, পারবো না। পারবি না মানে? নান্টু গোঙাতে গোঙাতে বলল, পারবো না, পারবো না, পারবো না। নেমে আয় তাহলে। পারবো না, আমি পারবো না। পারবি না মানে? ও, আমি পারবো না। উপর থেকে তারিক একটু অবাক হয়ে বলল, কি হয়েছে, তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? দীপু বলল, নান্টু বলছে আর উপরে উঠতে পারবে না। তাহলে নেমে যায় না কেন? নামতেও পারছে না। মানে? ঠিক তখনই নান্টু হঠাৎ কাঁদতে শুরু করলো। অন্ধকারে প্রায় 200 ফিট উপরে সরু লোহার খাড়া সিঁড়িতে দাঁড়িয়ে কেউ যদি কাঁদতে শুরু করে, তখন অবস্থাটা কল্পনা করা যায় না। তারিক ভয় পেয়ে বলল, এই দীপু, কাঁদছে কেন নান্টু? জানি না। উপরে তুলে আনোটাকে। আমি কিভাবে তুলব? দাঁড়া, আমি টেনে তুলছি। উপর থেকে তারিক নান্টুর শার্টের কলার ধরে টানতে লাগলো, আর নিচে থেকে দীপু লোহার মতো হয়ে আঁকড়ে থাকা নান্টুর হাত খুলে উপরে ধরিয়ে দিতে লাগলো। তারপর সাবধানে পা ঠেলে ঠেলে উপরের সিঁড়িতে তুলে দিল। মুখে ক্রমাগত ধমক আর অনুরোধ করে যেতে লাগলো। 3টি ধাপ ওকে তুলে আনতে অন্তত 10 মিনিট সময় লেগে গেল। উপরে উঠে নান্টু মুখ চেপে শুয়ে পড়ে থরথর করে কাঁপতে লাগলো। দীপুর মনে হলো বুঝি মরেই যাবে। তারিক ভারী অবাক হয়ে জিজ্ঞেস করল, ওরকম করছে কেন? বোধহয় ভয় পেয়েছি। ভয় পেয়েছে তো উঠেছে কেন? আমি কি জানি। যত সব ফাজলামি, মুরগির বাচ্চার মতো ভয়। তাহলে উঠতে চায় কেন? আমাকে জিজ্ঞেস করছিস কেন? ওকেই জিজ্ঞেস কর। দীপু খুব ঘাবড়ে গেল। নিচে থেকে অন্যরা বুঝতে পেরেছিল একটা কিছু গোলমাল হয়েছে। বাবু চেঁচিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে দীপু? দীপু কি উত্তর দেবে বুঝে উঠতে পারল না। সন্ধ্যার সময় কয়টি ছেলে পানির ট্যাঙ্কের নিচে দাঁড়িয়ে আছে, আবার কয়টি ছেলে এত উঁচু ট্যাঙ্কের ওপর উঠে গেছে। আশেপাশে এমনিতেই লোকজনের ভিড় জমে যাবার কথা। দীপুর সব মিলিয়ে খুব অস্বস্তি লাগতে থাকে। তাকিয়ে দেখল সত্যি সত্যি নিচে লোকজনের ভিড় জমে গেছে। কেউ যে ব্যাপারটি ভালো চোখে দেখছে না তা আর বলতে হলো না। আরও বেশি লোক জমে যাবার আগেই একটা কিছু করা দরকার। সে চেঁচিয়ে বলল, তোরা বাসায় চলে যা। কেন? যা বলছি, এখানে দাঁড়িয়ে থাকিস না, খবরদার। ব্যাপারটি কি? কিন্তু নিচে যারা আছে তারা ব্যাপারটি আসলেই জানে না। অন্যদের কি বলবে? দীপুর কথা মতো তারা সরে পড়াই বুদ্ধিমানের কাজ মনে করল। কৌতূহলী লোকজন খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে চলে গেল। শেষ লোকটি চলে যাবার পর তারিক বলল, আমি গেলাম। মানে? মানে আবার কি? সারা রাত বসে থাকবো নাকি? নান্টুকে ডাকলো। নান্টু কোনো মতে উঠে বসে থরথর করে কাঁপতে লাগলো। ওকে নামার কথা বলার কোনো অর্থ হয় না। এখানে বসে থেকেই সে একটা অস্বাভাবিক ভয়ে কাঁপছে। কিছু একটা হয়ে গেছে ওর। দীপু তবু চেষ্টা করে দেখল, নান্টু, নামবি না? নান্টু জবাব দিল না। আগের মতো কাঁদতে লাগলো। এই নান্টু, নিচে নামবি না? নান্টু তবু জবাব দিল না। কাদাটা একটু বেড়ে গেল শুধু।
আমরা গেলাম তাহলে। নান্টু একটু জোরে কেঁদে উঠল এবার। তারিক বিরক্ত হয়ে বলল, আমি জানি না বাপু, তোরা যা ইচ্ছে হয় কর, আমি যাচ্ছি। এই তারিকের জন্যই যত গণ্ডগোল। দীপু তারিকের ওপর রেগে উঠল। কিন্তু রেগে তো আর সমস্যার সমাধান হয় না। সত্যি সত্যি যদি নান্টু নামার সাহস না পায়, তাহলে অবস্থাটা কি হবে ভাবতে পারে না দীপু। তারিককে খুব বেশি চিন্তিত মনে হলো না। সে দীপুর ওপর সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে নেমে গেল। উপর থেকে দেখল তারিক শীষ দিতে দিতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাস্তা ধরে। দীপু একা একা বসে রইল নান্টুকে নিয়ে। অনেক বুঝিয়ে, ধমক দিয়ে বা ভয় দেখিয়েও কোনো লাভ হলো না। নান্টু ওইভাবে বসে কেঁদে যেতে লাগল। দীপু বুঝতে পারছিল ও ঠিক স্বাভাবিক নেই। হঠাৎ খুব বেশি ভয় পেয়ে একটা কিছু ঘটে গেছে ওর ভেতর। কিন্তু বুঝেই বা লাভ কি? আরও কিছুক্ষণের ভেতর নিশ্চয়ই খোঁজাখুঁজি শুরু হবে। তখন কি হবে সে ভেবে পায় না। এক হতে পারে সে নিজে নেমে গিয়ে নান্টুর বাসায় খবর দিয়ে পালিয়ে যায়। তারপর নান্টুর বাসার লোকজন যা ইচ্ছে হয় করুক। কিন্তু পর মুহূর্তে সে এটা উড়িয়ে দেয়। পুরো ঘটনার দায়িত্ব ওকেও নিতে হবে। আব্বাকে জানালে আব্বা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। কিন্তু তার আগে তার গলায় দড়ি দিয়ে মরতে হবে। ওর আব্বা ওকে যত স্বাধীনতা দিয়েছেন, তত স্বাধীনতা আর কাউকে কারো আব্বা দেননি। স্বাধীনতা পেয়ে যা ইচ্ছে করে ঝামেলা বাঁধিয়ে আব্বার কাছে হাজির হওয়ার থেকে লজ্জার আর কি আছে? আব্বা হয়তো কিছু বলবেন না, হয়তো ভ্রু কুঁচকে ওর দিকে তাকাবেন। দীপু বুঝতে পারে ও তার আব্বার সামনে লজ্জায় মরে যাবে তাহলে। তার ইচ্ছে হলো বসে বসে খানিকক্ষণ কেঁদে নেয়। প্রায় আধ ঘন্টা পরে হঠাৎ দীপু নিচে থেকে তারিকের গলার স্বর শুনতে পেল। হেই হেই দীপু, কি এখনো আছিস তোরা? নান্টু এখনো কাঁদছে? হ্যাঁ, লাথি মেরে নিচে ফেলে দে। দীপুরও তাই ইচ্ছে করছিল, কিন্তু সত্যি সত্যি তো আর ফেলে দেয়া যায় না। কি করবি এখন? জানি না। দীপু চিন্তিত মুখে বলল, আমার আব্বাকে খবর দিতে পারবি একটু? মাথা খারাপ, আমি ওসবের মাঝে নাই। তারিক চলে গেল না, নিচে ঘুরে বেড়াতে লাগলো। খানিকক্ষণ পর বলল, তুই দাঁড়া, আমি আসছি। বেশ খানিকক্ষণ পর তারিক এক গাছা দড়ি নিয়ে ট্যাঙ্কের ওপর উঠে আসে। হারামজাদার গলায় বেঁধে লটকে দেব। যা, ফাজলামি করিস না। কি করবি বল? নান্টুকে ঘাড়ে করে নামাবো, কিন্তু হারামজাদাকে বিশ্বাস নাই। ওটাকে পিঠে তুলে নেবার পর তুই শক্ত করে আমার শরীরের সাথে বেঁধে দিবি। দীপুর চোখ কপালে উঠে গেল। অবাক হয়ে বলল, তুই নান্টুকে ঘাড়ে করে নামাবি? এখান থেকে? হ্যাঁ, মাথা খারাপ? বক বক করিস না। এছাড়া কি করবি? সত্যি কিছু করার নেই, কিন্তু নান্টুকে ঘাড়ে করে প্রায় 200 ফিট খাড়া সিঁড়ি বেয়ে নেমে যাওয়া কি সোজা কথা? দীপু ভাবতে গিয়ে ভয় পেয়ে গেল। বলল, তারিক, বেশি বাড়াবাড়ি করতে যাস নে, একটা কিছু হয়ে গেলে। তুই ভেদর ভেদর করবি না। আমি তোদের মতো ডিম মাখন খাওয়া বড় লোকের ন্যাতন্যাদা বাচ্চা না। ছোট লোকের পোলা আমি। ওই হারামজাদার মতো 2-4টা বোঝা আমি ঘাড়ে করে মাইল মাইল যাই প্রায় রোজ। দীপু চুপ করে রইল। সত্যি যদি সে সাহস করে, তাহলে ঠিকই নেমে যাবে। নান্টু কিছুতেই তারিকের পিঠে উঠতে রাজি হচ্ছিল না। দীপু নিজেও ওরকম অবস্থায় কখনো রাজি হতো না। কিন্তু ওকে রাজি করানোর জন্য তারিক যে কাজটি করল, সেটির তুলনা নেই। পকেট থেকে একটা ছোট চাকু বের করে চোখ লাল করে দাঁতে দাঁত ঘষে বলল, যদি পিঠে না উঠিস, চাকু মেরে দেব শালা। অন্ধকারে তারিকের চকচকে চোখ আর হিসিসে গলার স্বর শুনে নান্টু সত্যি ভয় পেয়ে গেল। ডাক ছেড়ে কেঁদে উঠতে চাইছিল, তার আগেই তারিক চাকুটা গলার মাঝে ধরল। বলল, খবরদার, খুন করে ফেলবো হারামির বাচ্চা। নান্টুর শুকনো মুখে খাবি খেতে খেতে ফ্যাস ফ্যাস করে কাঁদতে লাগলো। তারপর বাধ্য ছেলের মতো তারিকের পিঠে উঠল। দীপু খুব শক্ত করে নান্টুকে তারিকের সাথে বেঁধে দিল, যেন ভয়ে ছেড়ে দিলেও পড়ে না যায়। তারিক কোথা থেকে গরুর দড়ি খুলে এনেছে, ছিঁড়ে যাবারও ভয় নেই। তারিক নামতে শুরু করার আগে হঠাৎ দীপুর ভীষণ ভয় করতে লাগলো। ওঠার সময় দেখেছে খাড়া সিঁড়িতে সবসময় মনে হয় পেছন থেকে কে যেন টানছে। হাত একটু আলগা করলেই বুঝি পড়ে যাবে। শক্ত করে ধরে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে যায়। এর মাঝে কেউ যদি কাউকে পিঠে নিয়ে নামতে চেষ্টা করে, তাহলে যে কি ভয়ানক লাগবে সে চিন্তাও করতে পারে না।
কিন্তু তারেক যখন সত্যি সত্যি সাহস করছে তখন ওর কিছু বলার নেই। আস্তে আস্তে বলল, তুই আগে নিচে নামবি না আমি? তুই আগে শুরু কর, একটু ঝামেলা টামেলা হয়ে গেলে ইয়ে করিস। আচ্ছা, ঘাবড়াস না, আমি থাকবো তোর নিচে নিচে। দীপু নামতে শুরু করে। নিচে, কত নিচে কে জানে। ছোট ছোট গাছপালা, ছোট ছোট ঘরবাড়ি, কত ওপরেই না ওরা দাঁড়িয়ে আছে। সিঁড়ি বেয়ে 2-3 ধাপ নেমে ও দাঁড়ায়। তারিককে ডেকে বলে, এবারে তুইও নাম। নামছি বলে তারিক নামার জন্যে এগিয়ে আসে। দীপু উপরে তাকাতে পারছিল না ভয়ে, কিন্তু তারিকের সাহস আছে সত্যি। ঠিকই সিঁড়িতে পা দিয়ে নামতে শুরু করে দিল। মুখে বলতে লাগলো, নান্টু হারামজাদা, যদি একটু নড়িস তাহলে শুয়োর হাত ফসকে যাবে। আমি তো মরবই, তুইও মরবি। নান্টু কোনো শব্দ করছিল না। শব্দ করার মতো সাহস বা ইচ্ছে কোনোটাই নেই। তারিক এক পা করে নামতে থাকে, সাথে সাথে দীপুও। তারিক নিচে তাকাতে পারছিল না। যতটুকু সম্ভব সোজা হয়ে সিঁড়ির সাথে মিশে নামতে হচ্ছিল। দীপু সাবধানে মাঝে মাঝে তারিকের পা সিঁড়িতে লাগিয়ে দিচ্ছিল। খুঁজে সিঁড়ির ধাপ না পেয়ে তারিকের পা ফসকালে হাত দিয়ে ধরে তাল সামলাতে পারবে না। কত নিচে নামতে হবে কে জানে। দীপুর কাছে এক একটি মুহূর্ত মনে হচ্ছিল এক একটি বছর। উপর থেকে আবার তারিকের গলার স্বর শোনা গেল, দেখে তো মনে হয় শুকনা, শালার ওজন তো ঠিকই আছে। কি খাস হারামজাদা, সীসা নাকি? বাবা গো, হাত না ছিঁড়ে যায়। খবরদার খবরদার নান্টু, নড়বি না। তুই মরতে চাস মরিস, আমার কোনো আপত্তি নেই, আমাকে নিয়ে মরিস না। নান্টু কোনো উত্তর দিল না। উত্তর দেওয়ার মতো অবস্থাও নেই। প্রথম অংশটুকু সবচেয়ে ভয়ানক, একেবারে খাড়া আর ভয়ানক লম্বা। এক সময়ে সত্যি সত্যি সেটা শেষ হয়ে গেল। পরের অংশটুকু শুরু হবার আগে খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা, পা ছড়িয়ে বসাও যায় ইচ্ছে হলে। তারিক নেমে এসে মুখ হা করে শ্বাস নিতে থাকে। ভীষণ পরিশ্রম হয়েছে ওর। পরিশ্রম থেকে বড় কথা, সারাক্ষণ পড়ে যাবার ভয়ে তারিক গলগল করে ঘামছিল। দীপু জিজ্ঞেস করল, একটু বিশ্রাম নিবি? বিশ্রাম? এই হারামজাদাকে ঘাড়ে নিয়ে বিশ্রাম নেব কেমন করে? না থাক, খোলা আবার বাধা, অনেক ঝামেলা। নে শুরু কর। আবার নামতে শুরু করে ওরা। প্রথম প্রথম তারিক নান্টুকে গালিগালাজ করছিল, মাঝে মাঝে দীপুর সাথে কথা বলছিল। আস্তে আস্তে তার গলার স্বর থেমে গিয়ে শুধু লম্বা লম্বা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। নান্টুকে ঘাড়ে করে গিয়ে নামতে যে কি পরিমাণ পরিশ্রম হচ্ছে দীপু খুব ভালো করে বুঝতে পারে। কতক্ষণ লেগেছিল কে জানে। শেষ ধাপটা নেমে দীপুর ইচ্ছে করছিল আনন্দে চিৎকার করে উঠতে। তারিক টলতে টলতে কোনো রকমে দাঁড়িয়ে থাকে। মুখ হা করে শ্বাস নিতে নিতে বলে, খুলে দে তাড়াতাড়ি। দীপু তাড়াতাড়ি খুলে দিতে চেষ্টা করে। খুব শক্ত হয়ে এঁটে গিয়েছিল, তাই তারিকের কাছ থেকে চাকু নিয়ে দড়ি কেটে নান্টুকে আলগা করল। সাথে সাথে তারিক লম্বা হয়ে শুয়ে পড়ে। নান্টু অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। তখনও ফোঁসফোঁস করে কাঁদছিল, কী জন্যে কে জানে। দীপু তারিককে জিজ্ঞেস করল, বাতাস করব খানিক্ষণ? তারিক হাত নেড়ে না করল। দীপু তবু শার্ট খুলে বাতাস করতে থাকে। তারিকের জন্য একটা কিছু করতে ইচ্ছে করছিল ওর। তারিকের উঠে দাঁড়াতে বেশ খানিকক্ষণ সময় লাগলো। বার কয়েক হাত পা ছুঁড়ে একটু তাজা হয়ে দীপুকে বলল, বাড়ি যা এখন, মার খাবি গিয়ে। কত রাত হয়েছে দেখেছিস? তারপর নান্টুকে ডাকলো ঠান্ডা গলায়, নান্টু শোন। কি? শোন বলছি। নান্টু ভয়ে ভয়ে কাছে এগিয়ে আসে। আর কিছু বোঝার আগেই পেটে প্রচণ্ড ঘুষি। বাবা গো বলে নান্টু নাক মুখ চেপে পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। তারিক ওর দিকে না তাকিয়ে হালকা শীষ দিতে দিতে হেঁটে চলে গেল। দীপু খানিক্ষণ তারিককে চলে যেতে দেখল, তারপর নান্টুকে ঘাড় ধরে টেনে তুলল। হাসতে হাসতে বলল, কাঁদিস না বেকুব কোথাকার, আমি হলে অন্তত 10টা ঘুষি মারতাম, তারিক তো মোটেই একটা মারল। সে রাতে ঘুমাতে গিয়ে দীপুর হঠাৎ ওর আব্বার কথা মনে পড়ল। ওর আব্বা বলেছিলেন, যদি ওর কখনো তারিককে ভালো লেগে যায় তাহলে তারিকেরও ওকে ভালো লাগবে। প্রাণের বন্ধু হয়ে যাবে দুজন। এখন তো ওর তারিককে খুব ভালো লাগছে। যত রাগ ছিল সব চলে গিয়েছে। তারিকের কি ওকে এখন ভালো লাগবে?
না লাগলেও সে আর কিছু মনে করবে না, কাল ভোরেই তারিকের সাথে বন্ধুত্ব করে ফেলবে। দুদিন হলো দীপু লক্ষ্য করছে তার আব্বা কী নিয়ে যেন খুব চিন্তিত। যতক্ষণ বাসায় থাকেন সবসময় এ ঘর থেকে ও ঘরে হাঁটতে থাকেন। অনেক সময় হাতে সিগারেট নিয়ে বসে থাকেন, টানতে পর্যন্ত মনে থাকে না। সিগারেট লম্বা ছাই জমে টুপ করে মেঝের ওপর পড়ে। দীপুর অস্বস্তি লাগে যখন হঠাৎ করে বুঝতে পারে তার আব্বা কেমন করে জানি তার দিকে তাকিয়ে আছেন। কি হয়েছে জিজ্ঞেস করে দেখেছে। আব্বা বলার চেষ্টা করে বলেছেন, না কিছু হয়নি। রাতে হঠাৎ দীপুর ঘুম ভেঙে যায়। বুঝতে পারে আব্বা তার মাথার কাছে চুপচাপ বসে আছেন, খুব আস্তে আস্তে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। দীপু ঘুমিয়ে থাকার ভান করে শুয়ে রইল। যদিও খুব ইচ্ছে হচ্ছিল আব্বার হাত ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে। আগেও অনেকবার এরকম হয়েছে। ওর মনে আছে একবার প্রচণ্ড ঝড়ের রাতে ওর ঘুম ভেঙে গিয়েছিল। কাচের জানালা দিয়ে বিদ্যুৎ ঝলকের সাথে দেখতে পাচ্ছিল প্রচণ্ড ঝড়ে গাছগুলো মাতামাতি করছে। দেখে মনে হয় গাছগুলো যেন মানুষ যন্ত্রণায় ছটফট করছে। ঝড়কে ও ভয় পায় না, কিন্তু সে রাতে কেন জানি ওর ভয় ভয় করছিল। শুধু ভয় নয়, তার কেন জানি মন খারাপ লাগছিল। পাশের ঘর থেকে উঠে এসে ডাকলেন, বাবা দীপু, ঘুমিয়ে আছিস? ও বলল, না আব্বা, আমার ভয় লাগছে। ভয় কি বাবা? বলে আব্বা বিছানার ওর পাশে এসে বসলেন। আরও বাচ্চা ছেলের মতো ওর আব্বার বুকের মাঝে গুটিসুটি মেরে শুয়ে রইল। আব্বার শরীরের ঘ্রাণ ওর কত চেনা। ওর তখন যে কি ভালো লাগছিল। শক্ত করে আব্বাকে ধরে ও শুয়ে রইল। সব ভয় যে ওর কোথায় চলে গেল। আজ রাতেও দীপুর ইচ্ছে ওর আব্বাকে ধরে শুয়ে থাকতে, কিন্তু কেন জানে ও তবু চুপ করে শুয়ে রইল। শুনতে পেল আব্বা খুব ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেললেন। কেন জানি দীপুর ভারী মন খারাপ হয়ে গেল। সকালে স্কুলে যাবার আগে আব্বা ওকে বললেন, দীপু, তোর আজ স্কুলে যেতে হবে না। দীপু একটু ভয় পেয়ে বলল, কেন আব্বা? কাজ আছে একটু। আগেও অনেকবার এরকম হয়েছে, স্কুল খোলা অথচ আব্বা তাকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে চলে গেলেন। একবার কি একটা পরীক্ষা পর্যন্ত দেয়া হলো না, রেজাল্ট খারাপ হয়ে গেল শেষে। আব্বা হেসে বললেন, রেজাল্ট খারাপ হলে কি হয়, বেশি ভালো রেজাল্ট হলে অহংকার হয়ে যাবি, ভাববি আমি কি হনু রে। অথচ আজ সে আব্বাকে জিজ্ঞেস করতে পারল না কি কাজ। একটা চাপা ভয় নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। একটু পরেই আব্বা তাকে তার ঘরে ডাকলেন। বিছানায় হেলান দিয়ে পা ছড়িয়ে বসে সিগারেট খাচ্ছিলেন চুপচাপ। দীপুকে একেবারে কাছে ডেকে নিয়ে বসালেন। সচরাচর ওরকম করেন না। দীপু একটু অবাক হলো। আব্বা আস্তে আস্তে বললেন, দীপু, আজ তোকে একটা জিনিস বলবো। দীপু কেন জানি খুব ভয় পেয়ে গেল। শুকনো গলায় বলল, কি? আব্বা তবু খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর ওর মাথায় হাত বুলিয়ে অন্যদিকে তাকিয়ে বললেন, তুই জানিস যে তোর আম্মা মারা গেছেন না? দীপু ফ্যাকাশে মুখে মাথা নাড়ল। আসলে? দীপু ভয়ানক চমকে উঠে বলল, হ্যাঁ আসলে কি? আসলে তোর আম্মা এখনো বেঁচে আছে। কয়েক সেকেন্ড দীপু কিছু বুঝতে পারল না। শূন্য দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে ও বুঝতে পারল আব্বা কি বলছেন। চোখ বিস্ফোরিত হয়ে গেল। ভাঙা গলায় বলল, কি বললে? আব্বা ওকে শক্ত করে বুকে ধরে রাখলেন। আস্তে আস্তে বললেন, আমি তোকে এতদিন মিছে কথা বলে আসছি দীপু। আসলে তোর আম্মা এখনো বেঁচে আছে। দীপু কোনো মতে বলল, কোথায়? আমেরিকা। তোর জন্মের পর তোর আম্মা আর আমার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তোর মা তোকে নিয়ে যেতে চেয়েছিল, আমি দেইনি, তোকে আমার কাছে রেখেছি। আব্বা খানিকক্ষণ চুপ করে থেকে সিগারেটে একটা লম্বা টান দিয়ে বললেন, তার কয়দিন পর তোর মা আমার এক বন্ধুকে বিয়ে করে আমেরিকা চলে গেছে। তার আরও 2টি ছেলে মেয়ে হয়েছে বলে শুনেছি। এতদিন তোকে আমি কিছু বলিনি। ভাবতাম যদি তোকে জানতে দেই যে তোর মা বেঁচে আছে, তাহলে হয়তো শুধু শুধু কষ্ট পাবি। দীপু চুপ করে রইল। কেন জানি তার চোখে পানি এসে গেল। অথচ একটিবার তার কথা মনে করলেন না, একটিবার তাকে দেখতে চাইলেন না। আব্বা ওকে কাছে টেনে নিয়ে বললেন, তোকে আমি খুব শক্ত করে মানুষ করছি দীপু। যখন বড় হবি
তখন দেখবি ছোটোখাটো দুঃখ কষ্টকে ভয় পাবি না। তোকে এতদিন তোর মায়ের কথা বলিনি, তোকে এতদিন তোর মায়ের কথা বলিনি। ভেবেছিলাম বড় হলে বলবো, কিন্তু কিন্তু কি, সেদিন তোর মায়ের একটা চিঠি পেলাম। ও ঢাকা এসেছে কয়েকদিনের জন্যে। দীপু ভয়ানক চমকে উঠে ওর আব্বার দিকে তাকালো। ওর আম্মা তাহলে ঢাকাতে আছেন? আব্বা আস্তে আস্তে বললেন, তোকে একবার দেখতে চায়। দীপুর দু চোখ ফেটে পানি বেরিয়ে আসে। আব্বা আস্তে আস্তে মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আমি না করে দিয়েছিলাম। বলেছিলাম যে তোকে তোর মায়ের কথা জানতে দিইনি, চাই না জানুক, মা ছাড়াই ও মানুষ হোক। কিন্তু কদিন থেকে আমার মনে হচ্ছে কাজটা কি ভালো করলাম? আমার নিজের মা আমাকে যা আদর করত, তোর মাও নিশ্চয়ই তোর জন্যে খুব ফিল করে। আদর করার সুযোগটা আর পায় না। আব্বা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, তোর মা আবার আগামীকাল রাতে আমেরিকা চলে যাচ্ছে, আর হয়তো আসবে না। তাই আমি ভাবছিলাম, যদি তোকে এবারে তার সাথে দেখা করতে না দিই, হয়তো আর কোনোদিন তোদের দেখা হবে না। যাবি তোর মাকে দেখতে? দীপু আর নিজেকে সামনে রাখতে পারল না। আব্বাকে ধরে হু হু করে কেঁদে উঠল। আব্বা খুব আস্তে আস্তে দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরে তাকালেন। মৃদু গলায় বললেন, যাবি তোর মায়ের সঙ্গে দেখা করতে? তাহলে আর দেরি করিস না বাবা, 12টার সময় ট্রেন ছাড়বে। কাল খুব ভোরে পৌঁছে যাবি ঢাকা। তুমি যাবে না? আব্বা একটু হেসে বললেন, কেন, তুই একা যেতে পারবি না? দীপু ঘাড় নাড়ল, পারব। দীপু ঢাকা স্টেশনের ট্রেন থেকে নামলো খুব ভোরে। ঢাকায় ও আগে যখন এসেছে তখন সাথে ছিলেন আব্বা। এবারে ও একা একা। ঘুরে বেড়াতে তার কখনো কোনো ভয় নেই, বরং ভালোই লাগে। এবারে ব্যাপারটি অবশ্যই অন্যরকম। ট্রেনে ঘুমানোর জায়গা পেয়েছিল, তবু সারা রাত একটুও ঘুমাতে পারেনি। ও যতবার চোখ বন্ধ করেছে ততবার আম্মার ছবি দেখতে পেয়েছে। ও জানত না ওর আব্বার সাথে ওর আম্মার ছবি ছিল। আগে অনেক জিজ্ঞেস করেছিল, আব্বা বলেছিলেন নেই। এবারে জিজ্ঞেস করার পর ট্রাঙ্ক খুলে একটি ছবি বের করে আনলেন। ছবিতে ওর আব্বাকে দেখাচ্ছে খুব কম বয়স, পাশে ওর আম্মা, আর ওর আম্মার কোলে সে নিজে একেবারে ন্যাদা ন্যাদা বাচ্চা। ওর আম্মা কি হাসছেন, মনে হচ্ছে বুঝি হাসির শব্দ শুনতে পাওয়া যাবে। আর ওর আব্বা বাচ্চা ছেলের মতো জোর করে হাসি চেপে আছেন। যেন ভারী একটা মজার ব্যাপার আছে, কাউকে বলা যাবে না। ছবিটি দেখে ওর অভিমানে গলা বন্ধ হয়ে গিয়েছিল। কোনো মতে আব্বাকে জিজ্ঞেস করেছিল, আব্বা, তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেল কেন? আব্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছাড়াছাড়ি যে কেন হলো তোকে বোঝানো মুশকিল। ঝগড়া হয়েছিল? অনেকটা ঝগড়ার মতোই। কেন ঝগড়া করলে তোমরা? প্রশ্নটা জিজ্ঞেস করতে গিয়েও করতে পারেনি। ওর আম্মার সাথে দেখা হলে সে জিজ্ঞেস করে দেখবে। দীপুর আবার চোখে পানি এসে যায়। স্টেশনের বাথরুমে দীপু দাঁত ব্রাশ করে পরিষ্কার হয়ে নিল। আয়নায় ও দেখতে পেল ওর চোখ লাল আর চুল উস্কো খুস্কো। মিছেমিছেই হাত দিয়ে কয়েকবার চুল ঠিক করার চেষ্টা করে হাল ছেড়ে দিল। আব্বা ঠিকানা লিখে দিয়েছেন, সেটা বুক পকেটে আছে, কিন্তু এতবার ও ঠিকানাটা পড়েছে যে মুখস্থ আছে। ও বাইরে এসে একটা রিক্সা ঠিক করলো, অনেক দূর এখান থেকে। অন্য সময় হলে সে ঠিক খুঁজে খুঁজে বাসা বের করে ফেলত। এবারে ওর বাসে যেতে ইচ্ছে করছিল না, একা একা রিক্সা করে যেতে ইচ্ছে করছিল। ঢাকায় যতবার এসেছে ততবারই ওর খুব ভালো লেগেছে। যখনই নতুন কোনো জায়গায় যায় ওর চোখ ঘুরিয়ে দুপাশে দেখতে খুব ভালো লাগে। কত মজার মজার দোকানপাট, বাড়িঘর, কত মজার লোকজন। এবারেও কিছুতেই মন দিয়ে দেখতে পারছিল না। ওর কেমন জানি ভয় ভয় লাগছিল, আর অদ্ভুত একটা অভিমান হচ্ছিল। কার ওপর কে জানে? ওর আম্মা কেমন? দেখা হলে ও প্রথম কি বলবে ও ঠিক করতে পারছিল না। যদি ওর নাম শুনে ওকে চিনতে না পারেন তাহলে সে কি বলবে? বাসা খুঁজে পেতে একটু দেরি হলো বলে ও রিক্সাওয়ালাকে একটু বেশি পয়সা দিল। বুড়ো রিক্সাওয়ালা একগাল হেসে চলে যাবার পর ও একা একা খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। বাসাটি ভারী চমৎকার, মস্ত বড় লোহার গেট হা করে খুলে রেখেছে।
ভেতরে ফুলের বাগান, দুটি চকচকে গাড়ি, একটা বিরাট বড় আরেকটা ছোট্ট লাল টুকটুকে। উপরের বারান্দায় ছোট ছোট সুন্দর ছেলে মেয়ে লাফঝাপ করছে। কি জানে, হয়তো কোনো একজন তার ভাই কিংবা বোন। এত সুন্দর ঝকমকে বাসায় ওর নিজেকে ভারী বেমানান লাগছিল, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা আরও বাজে ব্যাপার। সে গেট দিয়ে ভেতরে ঢুকল। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই একটা কলিং বেল দেখতে পেল। একটু দ্বিধা করে ও বোতাম টিপে ধরল। ভাবছিল কড়কড় করে বুঝি বেজে উঠবে, কিন্তু শুনতে পেল ভেতরে মিষ্টি বাজনার মতো একটু শব্দ হলো। একটি ছেলে দরজা খুলে মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করল, কি খোকা, কাকে চাই? দীপু ঢোক গিলে বলল, মিসেস রওশন বাসায় আছেন? আছেন, ভেতরে এসো। দীপু ছেলেটার পিছে পিছে এসে বলল, আমি তার সাথে একটু দেখা করতে চাই। ও, ভাবি তো খুব ব্যস্ত, আজ চলে যাবেন কি না? কি দরকার বলতে পারবে? দীপু আস্তে আস্তে বলল, আমার ঠিক কোনো দরকার নেই, শুধু একটু দেখা করতে এসেছি, একটু ডেকে দেবেন? বেশ। ছেলেটা ভেতরে চলে গেল। তার বয়সী বেশ কজন ছেলে মেয়ে কার্পেটে বসে কি একটা যেন খেলছিল। বড়লোকের ছেলেমেয়েরা এগুলো দিয়ে খেলে। অনেকেই কথা বলছিল ইংরেজিতে। দীপুকে এক নজর দেখে সবাই আবার খেলায় মন দিল। দীপু কি করবে বুঝতে না পেরে একপাশে দাঁড়িয়ে চারদিকে দেখতে লাগলো। কি সুন্দর করে সব কিছু সাজানো, লাল ভারী পর্দা, দেয়ালে বড় বড় চমৎকার সব ছবি, শোকেসে সুন্দর সুন্দর সব পুতুল আর হাজার হাজার বই। একপাশে ছোট্ট খেলনার মতো একটা টেলিফোন, একটা মস্ত টেলিভিশন, আর তার পাশে আরও কত কি, ও সব কিছুর নামও জানে না। ঠিক তখনই পর্দা সরিয়ে সেই ছেলেটি আর তার পেছনে পেছনে একজন খুব সুন্দরী ভদ্রমহিলা ঘরে এসে ঢুকলেন। হাতে টুকটুকে একটা লাল ফ্রক, হয়তো কিছু ঠিক করছিলেন। দীপুকে দেখে বললেন, খোকা, তুমি আমার খোঁজ করছো? দীপু মাথা নাড়ল, বলল, হ্যাঁ। তারপর ভদ্রমহিলার চোখের দিকে তাকিয়ে বলল, আমি দীপু। দীপু দেখল মুহূর্তে ওর আম্মার সারা মুখ ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেল। থরথর করে কেঁপে উঠলেন। হাত থেকে লাল ফ্রকটি পড়ে গেল মেঝেতে। আস্তে আস্তে এগিয়ে এলেন 2 পা। তারপর বাচ্চা মেয়ের মতো হাঁটু ভেঙে বসে পড়লেন। আম্মা কাঁপা কাঁপা হাতে ওকে কাছে টেনে আনলেন। বিস্ফোরিত চোখে ওর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর কিছু বোঝার আগে ওকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে উঠলেন। দীপু কাঁদবে না করেও কিছুতেই চোখের পানি আটকে রাখতে পারল না। ওর আম্মা যখন ওকে ছাড়লেন, তখন ওর শার্টের কলার বুক ভিজে গেছে ওর আম্মার চোখের পানিতে। কেঁদে ফেলেছে বলে ওর একা লজ্জা লাগছিল। ঘরে তাকিয়ে দেখল বাচ্চারা কেউ নেই। সারা ঘরে শুধু সে আর তার আম্মা। কেউ কেউ উকি মেরে দেখছে পর্দার ফাঁক দিয়ে। আম্মা খানিকক্ষণ ওকে তাকিয়ে দেখেন, চুলে হাত বুলিয়ে দেন, তারপর কাছে টেনে এনে মুখে চুমু দিয়ে বাচ্চার মতো আদর করেন। তারপর আবার খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখেন চিবুক, গাল, চোখ, হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখেন। তারপর আবার হু হু করে কেঁদে ওঠেন। অনেকক্ষণ পরে বললেন, বাপ আমার, এতদিন পরে আমাকে দেখতে এলে? দীপু কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে বসে রইল। আম্মা হঠাৎ ব্যস্ত হয়ে বললেন, কখন এসেছ? একটু আগে। তোমার আব্বা কোথায়? বাসায়। তুমি তুমি কার সাথে এসেছো? একা। একা? আম্মা একটু অবাক হয়ে ওর দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। খানিকক্ষণ ওর চুলের ভেতর হাত বুলিয়ে আবার হঠাৎ ব্যস্ত হয়ে বললেন, খাওয়া হয়নি তোমার না? হুম, খেয়েছি আমি স্টেশনে। কি খেয়েছো? পরোটা আর মিষ্টি। বলতে গিয়ে কেন জানি খুব লজ্জা লাগলো ওর। আম্মা বললেন, ঠিক আছে, তবু এসো, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে কিছু খাবে। দীপুর কেন জানি ভেতরে যেতে ইচ্ছে করছিল না। অপরিচিত লোকজন ওর ভালো লাগে না। ও আস্তে আস্তে বলল, আমি হাত মুখ ধুয়ে এসেছি আর আমার একটু খিদে পায়নি। আম্মা ওর মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার ভেতরে যেতে ইচ্ছে করছে না, না? দীপু মাথা নাড়ল। আম্মা বললেন, ঠিক আছে, তাহলে বসো এখানে, আমি আসছি। আম্মা ভেতরে গেলেন। তারপর সাথে সাথেই ফিরে এলেন 2টি ফুটফুটে বাচ্চা নিয়ে, একজন ছেলে একজন মেয়ে। আম্মা ছেলে মেয়ে দুটিকে বললেন, রুমি, লীরা, এ হচ্ছে দীপু, তোমাদের বড় ভাই।
দীপু কি করবে বুঝতে না পেরে একটু হাসল। আম্মা বললেন, তোমরা কথা বলো, আমি আসছি। দীপু এদের মাঝে বড়, কাজে ওরই কথা শুরু করা দরকার। অথচ কি বলবে বুঝতে পারছিল না। ও কিছু বলার আগেই ছেলেটা খুব গম্ভীর হয়ে সোফায় বসে জিজ্ঞেস করলো, তুমি আমাদের ভাই? দীপু মাথা নেড়ে হাসল। ভেরি স্ট্রেঞ্জ। কি? হ্যাভিং এ স্টেপ ব্রাদার ইজ রাদার স্ট্রেঞ্জ। মেয়েটি একটু হেসে উঠে ওর ভাইকে বলল, হি ইজ কিউট, ইজন্ট হি? ভাইটি চোখ পাকিয়ে বোনের দিকে তাকালো, তারপর দীপুকে বলল, শি ইজ ইম্যাচিউরড, ডাজন্ট নো হাউ টু টক। এত ছোট বাচ্চা এমন সুন্দর টক টক ইংরেজি বলছে যে ওর খুব অবাক লাগে। দেখতে এত সুন্দর দুজনেই যে দীপুর আদর করতে ইচ্ছে করছিল। সত্যি সত্যি যদি ওর দুজন ভাই বোন থাকতো, ওদের যে সে কি আদরই না করত। এমন সময় ওর আম্মা বেরিয়ে এলেন, হাতে একটা বড়সড় ব্যাগ। ছেলে মেয়ে দুজনকে বললেন, তোমরা নিজেদের জিনিসপত্র ঠিক করে নাও, আমার আসতে দেরি হবে, ড্যাডের কথা শুনো। ছেলেটি বলল, ওকে মম। ওর আম্মা মাথা নিচু করলেন, আর ছেলে মেয়ে দুজন চুকচুক করে দুগালে চুমু খেয়ে ভেতরে চলে গেল। আম্মা দীপুকে বললেন, চলো। কোথায়? বাইরে। বাইরে কোথায়? আম্মা ওর হাত ধরে বাইরে নিয়ে গেলেন। ছোট লাল টুকটুকে গাড়িটার দরজা খুলে দিলেন আম্মা। ও ভেতরে গিয়ে বসল। ড্রাইভার নেই দেখে দীপু অবাক হচ্ছিল। যখন দেখল ওর আম্মাই ড্রাইভারের সিটে বসেছেন, তখন সে আরও অবাক হয়ে গেল। ওর আম্মা গাড়িও চালাতে পারেন? দীপু গাড়ি চড়তে খুব ভালোবাসে। খোলা একটা জিপে বসে শা শা করে পাহাড়ের মাঝে একটা রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে, এরকম একা ছবি প্রায় সে কল্পনা করে। কিন্তু ও গাড়ি চড়েছে খুব কম, এভাবে তো কখনোই চড়েনি। শুধু তার জন্যে তার আম্মা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন। ও চোখের কোণ দিয়ে তার আম্মাকে দেখার চেষ্টা করল। কি আশ্চর্য, তার নিজের আম্মা! দীপু, একটা কিছু বলো। কি বলবো? আম্মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি আমার ওপর রাগ করে আছো না? দীপু আস্তে আস্তে বলল, কেন? তোমাকে ছেড়ে চলে গেছি তাই। আমি তো জানতাম না, আব্বাও কখনো বলেননি। যখন বলেছে তখন তখন একটু দুঃখ হয়েছে। রাগ হবে কেন? আম্মা এক হাতে ওকে ধরে টেনে নিলেন। দীপুর একটু ভয় হচ্ছিল, এক হাতে গাড়ি চালাতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়। ওর আম্মার শরীরে কেমন মিষ্টি একটা গন্ধ। মায়েদের শরীরে বুঝি এরকম গন্ধ হয়? শাঁ করে একটা ট্রাক পাশ দিয়ে চলে গেল। আম্মা ওকে ছেড়ে দিয়ে আবার দুহাতে স্টিয়ারিং ধরলেন। গাড়ি চালাতে কেমন জানি লাগে। ওখানে রাস্তার ডান দিক দিয়ে চালায় তো? ওখানে সবাই ডান দিক দিয়ে যায়? হ্যাঁ, ওখানে গাড়ি খুব বেশি। বেশি মানে এত গাড়ি চিন্তাও করা যায় না। দম বন্ধ হয়ে আসে আমার। তাই একবার ঢাকা গেলে আর ফিরে যেতে মন চায় না। নিজের দেশের থেকে ভালো দেশ আছে কোথাও? আম্মা একটুক্ষণ চুপ করে থেকে বললেন, দীপু, কি যাবে আমার সাথে? দীপু চুপ করে রইল। যাবে আমেরিকায়, ওখানে পড়বে। দীপু আস্তে আস্তে বলল, এখন যাব না, বড় হয়ে যাব। এখন যাবে না কেন? না, এখন যাব না। কেন? দীপু উত্তর দিতে পারল না, যদিও ও কারণটা জানে। ও ওর আব্বাকে ছেড়ে থাকতে পারবে না। আম্মা খানিকক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বাইতুল মোকাররমের পাশে গাড়ি দাঁড় করিয়ে আম্মা দীপুকে বললেন, এসো দীপু। দীপু নামতে নামতে বলল, কোথায়? এসো তো একটু ঘুরে বেড়াই। আম্মা ওকে নিয়ে সুন্দর সুন্দর দোকানের পাশ দিয়ে হাঁটতে লাগলেন। একটা খুব বড় দোকান দেখে ওর পিঠে হাত দিয়ে ভেতরে নিয়ে গেলেন। সুন্দর সুন্দর খেলনা, কাপড়, জামা সাজিয়ে রাখা হয়েছে শোকেসের ভেতর। বড় বড় এরকম খেলনার দোকানে ঘুরে বেড়াতে ওর খুব ভালো লাগে। চট্টগ্রাম থাকার সময় একটা দোকানে একটা হাতি দেখেছিল, চাবি দেয়া। থপ থপ করে হেঁটে যেত। সে ভারী মজার ব্যাপার। আম্মা একটা শার্ট দেখিয়ে জিজ্ঞেস করলেন, দীপু, তোমার এই শার্টটা ভালো লাগে? খুব সুন্দর শার্ট, ভালো না লাগার কোনো কারণ নেই। দীপু মাথা নেড়ে জিজ্ঞেস করল,
কেন? তোমাকে কেমন সুন্দর মানাবে বলো দেখি। না, আমি এত সুন্দর আর দামি শার্ট পরতে পারবো না। আম্মা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেলেন। আস্তে আস্তে বললেন, তুমি আমাকে ঘেন্না করো দীপু? তাই আমার কাছ থেকে কিছু নিতে চাইছো না? দীপু ভীষণ অপ্রস্তুত হয়ে ওর আম্মার হাত ধরে ফেলল। ব্যস্ত হয়ে বলল, না না না, ছি, আমি ঘেন্না করব কেন? তারপর বলতে গিয়েও বলতে পারল না। মানুষ কি তার মাকে ঘেন্না করতে পারে কখনো? তাহলে আমার কাছ থেকে কিছু নিতে চাইছো না কেন? কে বলল নিতে চাই না? আমি শুধু জামা কাপড়ের কথা বলছি। এত সুন্দর আর দামি কাপড় কখনো পরতে পারবো না। আমার লজ্জা লাগে পরতে। লজ্জা লাগে? দীপু অপ্রস্তুত হয়ে বলল, আমার স্কুলের সব ছেলে, পাড়ার সব ছেলে আমার মতো। আমি তার মাঝে এরকম ফুলওয়ালা সুন্দর শার্ট পরতে পারবো না। বোকা বোকা লাগবে। আম্মা খানিকক্ষণ অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলেন। আর দীপু আরও অপ্রস্তুত হয়ে পড়ল। থতমত খেয়ে বলল, আমি যদি আমেরিকা থাকতাম রুমিদের মতো, তাহলে এরকম সুন্দর সুন্দর কাপড় পরতে হতো। এছাড়া আমাকে তো প্লেনেই উঠতে দেবে না। কিন্তু এখন সত্যি আমার দরকার নেই। আম্মা আস্তে আস্তে মাথা নেড়ে ওর পিঠে হাত দিয়ে ওকে বের করে আনলেন। ওরা দুজন স্টেডিয়ামের পাশ দিয়ে হাঁটতে লাগলো। আর আম্মা ওকে হাজার রকম প্রশ্ন করতে লাগলেন। কোন স্কুলে পড়ে, পরীক্ষায় কি হয়, সবচেয়ে ভালো পারে কোনটা, সবচেয়ে খারাপ লাগে কি পড়তে, কতজন বন্ধু আছে তার, তারা কি করে, ছুটির দিনে কি করে সময় কাটায়, এই সব কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে আম্মা ওকে নিয়ে এলেন একটা ভারী সুন্দর হোটেলে। ভেতরে ঢুকে বুঝতে পারল চাইনিজ হোটেল। ও খালি নাম শুনেছে, কখনো যায়নি ভেতরে। অন্ধকার অন্ধকার, আর চোখে সয়ে গেলে দেখা যায় কি সুন্দর চারদিক। তার মাঝে খুব হালকা বাজনা শোনা যাচ্ছে। কি ভালো লাগে শুনতে। চারিদিকে টেবিলে লোকজন বসে আছে খুব সুন্দর জামাকাপড় পরে আর কথা বলছে খুব আস্তে আস্তে। দীপুর এত ভালো লাগলো যে বলার নয়। আম্মা ওকে নিয়ে বসলেন একটা টেবিলে। খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বললেন, দীপু বাবা, তুমি সত্যি আমার ওপর রাগ করনি? না। তাহলে একবারও আমাকে আম্মা বলে ডাকনি কেন? দীপু ঠিক এই জিনিসটাই ভাবছিল। একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমার লজ্জা লাগছে। আগে কখনো দেখা হয়নি তো, তাই। আম্মা ওকে কাছে টেনে নিয়ে বললেন, মায়ের কাছে লজ্জা কি? বলো একবার, বলো। দীপু বলল, তুমি আমাকে তুমি তুমি করে বলছো কেন? আব্বার মতো তুই তুই করে বললেই পারো। বেশ, বলবো বাবা, বলবো। দীপু আস্তে আস্তে ডাকলো, আম্মা। আম্মা বললেন, কি? আর দীপু হু হু করে কেঁদে উঠে আম্মাকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলল, তুমি আর আব্বা ঝগড়া করলে কেন? আম্মা কি বলবেন? শুকনো ক্লান্ত মুখে বসে রইলেন দীপুকে ধরে। দীপুকে আম্মা এত জিনিস খাওয়ালেন যে খাওয়ার পর দীপু উঠতেই পারছিল না। আর কি মজার মজার সব খাবার! এত ভালো আইসক্রিম আগে কখনো খাইনি শুনে আমার খুব দুঃখ হলো। এটা এমন কিছু ভালো আইসক্রিম নয়। এই ঢাকা শহরেই নিজে অনেক ভালো আইসক্রিম খেয়েছেন। বের হবার সময় আম্মা ম্যানেজারের ওখান থেকে বেশ কয় জায়গায় টেলিফোন করলেন। মেম সাহেবের মতো কি টকটক করে ইংরেজি বলেন আম্মা, হাসিটা পর্যন্ত যেন ইংরেজিতে। হোটেল থেকে বাইরে বের হতেই দীপুর চোখ ধাঁধিয়ে গেল। বাইরে কি রোদ! আম্মা খুব সুন্দর একটা কালো চশমা পরলেন, আর তাতে তাকে আরও সুন্দর দেখাতে লাগলো। দীপু ছেলে মানুষের মতো ওর আম্মার হাত ধরে রাখল, যেন ছেড়ে দিলেই হাত ছাড়া হয়ে যাবেন। হঠাৎ আম্মার যেন কি মনে পড়ে গেল, অমনি ব্যস্ত হয়ে গাড়ির কাছে চলে এলেন। দীপু জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মা? তোর ছবি তুলবো, আয়। ছবি তোলার কথা শুনেই ওর মুখে হাসি ফুটে ওঠে। ওর বরাবরই ছবি তুলতে খুব ভালো লাগে। আম্মা জিজ্ঞেস করলেন, তোর ছবি তুলতে ভালো লাগে? হ্যাঁ, খুব। কিন্তু একটা জিনিস। কি? ছবি প্রিন্ট করে আসতে এত দেরি হয় যে বিরক্তি লেগে যায়। দীপুর কথা শুনে আম্মা মুখ টিপে হাসলেন। বললেন, সত্যি খুব বিরক্ত লেগে যায়? হ্যাঁ, আমার দেরি সহ্য হয় না। আম্মা একটা ক্যামেরা বার করে আনলেন। কি অদ্ভুত ক্যামেরা! দেখে দীপু অবাক হয়ে যায়।
ওরকম কেন দেখতে ক্যামেরাটা? শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই সাউন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।